প্রবীর স্যার হচ্ছে কোরিয়ার সবগুলো আর কি একটা নিয়ে গেছিলেন, কয়েকদিন ক্লাস আচ্ছা নিয়েছিলেন, আচ্ছা 3-4 দিন ক্লাস নিয়ে একবার শেষ করে দিয়ে গেছেন। এখন সব ক্লাসই হচ্ছে তাই না তোমাদের মোটামুটি? ম্যাম সব ক্লাস বলতে দু একটা ক্লাস এখনো ম্যাম শুরু হচ্ছে না, এখন হিস্টোলজি এখনো শুরু হয়নি, আমাদের শিট দিয়ে দিয়েছেন স্যার সব পড়ার জন্য, কিন্তু এখনো ক্লাস না শুরু করেনি। আচ্ছা শোনো, আমাদের তো হচ্ছে একটু লেট হয়ে গেল, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, পরে আমি অসুস্থ ছিলাম, আমাদের ক্লাস আসলে আরো আগে শুরু করার ইচ্ছা ছিল। তো এখন যেটা করব, আমরা কন্টিনিউ ক্লাস করব, ঠিক আছে? এরপর থেকে শুধু রবি এবং মঙ্গলবারে হচ্ছে ক্লাস বাদে বাকি হচ্ছে উইকে যে কয়দিন আর ফ্রাইডে, হ্যাঁ এই 3 দিন বাদ দাও, এরপরে প্রতিদিনই আমরা হচ্ছে ক্লাস নিব, ঠিক আছে? হয়তো হচ্ছে টাইমটা একটু চেঞ্জ হতে পারে, 11টার সময় বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করব, যদি টাইম চেঞ্জ হয় আমি তোমাদের লিঙ্ক দেওয়ার সময় বলে দেবো, ঠিক আছে? তো মোটামুটি জি ম্যাম। মানসিক একটা তোমাদের প্রিপারেশন রেখো যে উইকে রবি মঙ্গল এবং শুক্র এই 3 দিন বাদে হচ্ছে প্রতিদিনই আমাদের ক্লাস হবে, ঠিক আছে? প্রদীপ স্যার তোমাদের কি অনেকগুলো ক্লাস নিয়েছেন? প্রদীপ স্যার ম্যাম আমাদের 2টা ক্লাস নিয়েছেন প্রদীপ ঠিক স্যার মতো। কয়টা ক্লাস করছো তোমরা? 2টা ক্লাস হয়েছে ঠিক মতো, আর একটা হচ্ছে ম্যাম ওই ফার্স্টের ক্লাসটা একটু প্রবলেম হয়েছিল নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা লামজিং এর আমি নোটস গুলো দিয়ে দিব, আর একটু বাকি আছে, খুব বেশি বাকি নাই, মোটামুটি বেসিক জিনিসগুলো আমরা করে ফেলছি। তো যেটা বাকি আছে সেটা হচ্ছে কন্টিনিউ করে আমি স্লাইডটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের হচ্ছে হাউজিং যখন আমি পড়িয়েছিলাম তখন হচ্ছে বলেছিলাম যে হাউজিং আমরা হচ্ছে কয়েকভাবে হচ্ছে হাউজিং সিস্টেম হতে পারে, ফ্রি রেঞ্জ বা স্ক্যাভেঞ্জিং হতে পারে, ব্যাকইয়ার্ড হতে পারে, এক্সটেন্সিভ হতে পারে, ইন্টেন্সিভ হতে পারে, সেমি ইন্টেন্সিভ হতে পারে, ঠিক আছে? তো ওগুলোর সাথে হচ্ছে আরো আজকে কিছু একটা কয়েকটা স্লাইড অ্যাড করে দিব, যে তোমরা এটার সাথে সাথে এটাও পড়বা, ঠিক আছে? আর আমি হচ্ছে তোমাদের কয়েকটা টপিক পড়েছিলাম হাউজিং নিয়ে। হাউজিং বলতে কি বোঝায়, হচ্ছে একটা গুড হাউজিং এর কতগুলো এসেনশিয়ালস আছে, এবং হাউজিং হচ্ছে বেসিক রুলস অ্যান্ড প্রিন্সিপাল, ঠিক আছে? হাউজিং এর টাইপ, এই নোটসগুলো আজকে তোমাদের একসাথে দিয়ে দিব। এবং সাথে হচ্ছে আমরা আজকে আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে ইনকিউবেশন, হ্যাঁ ন্যাচারালি কিভাবে হচ্ছে আমরা ইনকিউবেট করতে পারি একে। এবং এর সাথে হচ্ছে ন্যাচারাল, যেহেতু এটা হচ্ছে একটা জিনিস তোমার মাথায় রাখবা, যে তোমরা যখন ইন্ট্রোডাক্টরি পোল্ট্রি সায়েন্স পড়ে এসেছো, ওটা ছিল হচ্ছে পোল্ট্রি সায়েন্স সাবজেক্টের বেসিক বিষয়টা, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস যতগুলো জিনিস আমরা পড়ানো হয় সবগুলো ওখানে আলোচনা করা হয়েছে। আর রুরাল পোল্ট্রি তো প্রথমে হচ্ছে তোমার ডেফিনেশন পড়েছো, স্যার পড়িয়েছেন, আমি তোমাদের একটু বলেছিলাম, যেখানে হচ্ছে আমাদের যে এক্সিস্টিং যে পোল্ট্রি রেয়ারিং সিস্টেম আছে, হ্যাঁ বেসিক্যালি চিকেন ডাক এগুলো যে আমরা রেয়ার করতেছি, আমাদের প্রিমিটিভ অনেক দিন যাবত চলে আসছে, হ্যাঁ জেনারেশন টু জেনারেশন। এই বিষয় এখানে হচ্ছে আপডেটেড যে টেকনোলজি, সেই বিষয়গুলো একটু কম টাচ করা হবে, মানে এটা হচ্ছে রুরাল কন্ডিশনে মোটামুটি ফ্যামিলি পোলট্রি বা ক্যাট পোলট্রি বা হচ্ছে রুরাল কন্ডিশনে যে পোলট্রি ডেয়ার করা হয় বাংলাদেশের এক্সিস্টিং, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তো দেখো যে ফ্রি রেঞ্জ আর স্কেভেঞ্জিং সিস্টেমে হচ্ছে তোমরা অলরেডি জানো যে ফ্রি রেঞ্জ বা স্কেভেঞ্জিং সিস্টেম কি, হ্যাঁ এটা কিন্তু বলাই হয়েছে ফ্রি রেঞ্জ আর স্কেভেঞ্জিং, সে হচ্ছে ফ্রি রেঞ্জ করবে এবং স্ক্যাভেঞ্জিং করে বেড়াবে। এবং এটাতে অনেক সময় বলা হয় যে এদের শেল্টার দেওয়া হয় না, শুধুমাত্র নাইট শেল্টার অনেক সময় দেওয়া হয় না, এটা হচ্ছে রাতে হচ্ছে গাছে থাকে এবং দিনে হচ্ছে এরা ফ্রিলি হচ্ছে প্যাস্চারে বা ফ্রিলি হচ্ছে ব্যাকয়ার্ডে হচ্ছে ঘুরে বেড়ায়, ঠিক আছে? এবং কখন হচ্ছে ইয়াঙ্গার চিকের ক্ষেত্রে কখনো কখনো শেল্টার দেওয়া হয়, হ্যাঁ। এবং ইন্ডিয়াতে দেখো মেনি অফ দ্য বার্ডস শেল্টার অন ট্রিজ অনলি বার্ডস, হ্যাঁ উইথ দ্য ইয়ং সিক্স, যেটা বললাম যে ইয়ঙ্গার চিকগুলোকে শুধুমাত্র শেল্টার দেওয়া হয় এর হচ্ছে, আর বাকিগুলোকে হচ্ছে শেল্টার অনেক সময় দেওয়া হয় না, এবং শেল্টার দিলেও সেটা হচ্ছে ব্যাম্বো বাস্কেটে দেওয়া হয়। সে তোমাদের আমি হাউজিং পড়ানোর সময় বলেছিলাম যে বাস্কেট সিস্টেমটা হচ্ছে কমনলি ইউজড, যে হচ্ছে একটা বাস্কেটের মধ্যে শুধুমাত্র নাইট শেলটা দিবে এবং দিনে হচ্ছে স্ক্যাভেঞ্জিং করে ঘুরে বেড়াবে। এবং কারো বাসা যদি গ্রামে থেকে থাকে তাহলে তোমরা এখনো দেখতে পাবা যে এই যে সিস্টেমটা রুরাল পোল্ট্রি প্রোডাকশন সেটা এখনো এক্সিস্ট করতেছে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে কি হয় দেখো, ফ্রি রেঞ্জ সিস্টেমে যেহেতু আমার নিউট্রিশন, আমি কি পরিমাণ নিউট্রিশন দিচ্ছি, কিভাবে রেয়ার করতেছি, কোনো কিছুই আমি স্ট্রংলি টেক কেয়ার করতে পারতেছি না, হ্যাঁ
ফার্মার স্ট্রংলি টেক কেয়ার করতে পারছে না। এই জন্য হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে গ্রোটা হচ্ছে খুব স্লোলি হয়। হ্যাঁ, অবশ্যই যদি সেটাকে আমরা ফ্রি রেঞ্জের সাথে ইন্টেন্সিভ বা সেমি ইন্টেন্সিভ হোয়াটএভার যে কোনো রেয়ারিং সিস্টেমের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তখন দেখবো যে এটার হচ্ছে গ্রোথ রেটটা সব থেকে বেশি স্লো। ঠিক আছে, কারণ হচ্ছে তাকে আমরা নিউট্রিশনটা এভাবে আমরা প্রোভাইড করতেছি না। এবং তারা হচ্ছে মুভ করে বেড়াচ্ছে, ফরেজিং করে বেড়াচ্ছে আশেপাশে যে যেগুলো হচ্ছে ন্যাচারাল লিভস আছে বা হচ্ছে হার্বস আছে সেগুলো থেকে। এবং এখানে দেখার একটা কথা আছে যে poultry are raised on pasture, enabling the poultry to move around, forages for their natural diet and live in cleaner condition than those in batteries. এই ব্যাটারিজ বলতে হচ্ছে আমরা যখন হচ্ছে কনফাইনমেন্ট বা হচ্ছে ইন্টেন্সিভ সিস্টেম করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে ব্যাটারিতে আমরা সিস্টেম করতে পারি যে অ্যাভাইডি সিস্টেম হচ্ছে কেজ অন কাইন্ড অফ কেজে হচ্ছে তোমরা ধরে নাও। এবং তোমাদের হচ্ছে আমি বলেছিলাম যে তোমরা টার্মিনোলজিগুলো খুব ভালো করে পড়বা। ইন্ট্রোডাক্টরি পোল্ট্রি সায়েন্সে পড়ে আসছো, তার মানে যেটা শেষ হয়ে গেছে এটা ওরকম না। এটা আমি তোমাদের বারবার রিপিট করতেছি এবং করবো, কারণ এটা সবসময় দরকার। এবার দেখো যে আমরা ফ্রি রেঞ্জ সিস্টেমের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যেখানে ফ্রিলি সে যে রোম করে বেড়ায়, যে ঘুরে বেড়ায়, সেজন্য যে ম্যানিউরগুলো আসে সেটা হচ্ছে ক্রপের জন্য বেনিফিট। সাপোজ ধরো যে সাপোজ বাসায়, গ্রামের কারো বাসা আছে, সে বাসায় সে কয়েকটা পোল্ট্রি চিকেন বা ডাক একসাথে রেয়ার করতেছে, তো এগুলো দিনের বেলা সে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে তারা হচ্ছে ওই মাঠে চলে যায়, মাঠে সারাদিন থাকে, ফসলের ঘাস টাস এরকম টুকরি করে তারা হচ্ছে তাদের ডায়েটটা মেক আপ করে। তখন কি হয়, সে তার যে ফিজিক্সটাও কিন্তু ওই যে মাঠ, ওই যে সে ওই ইটাতে প্যাস্টারে যে থাকতেছে ওখানে কিন্তু তার ড্রপিংস বা তার হচ্ছে ফিসিস এটা সে ত্যাগ করতেছে। হ্যাঁ, যার কারণে সে কিন্তু ক্রপের যে প্রোডাকশন এটা কিন্তু আলটিমেটলি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে রিডিউস গ্রোথ রেট, হ্যাঁ দেখো দি ম্যানিউর ফ্রম ফ্রি রেঞ্জ পোল্ট্রি ক্যান বি ইউজ টু বেনিফিট ক্রপস। হ্যাঁ, আমরা যেটা বললাম যে ক্রপের জন্য সেটা বেনিফিটেড হতে পারে। এবং অলদো দেয়ার ইজ এ রিডিউস গ্রোথ রেট, যদিও আমাদের হচ্ছে গ্রোথ রিডিউসড, দি অপরচুনিটিস ফর ন্যাচারাল বিহেভিয়ার সাচ এস স্পিকিং, স্ট্রেসিং, ফরেজিং এক্সারসাইজ, আউটডোরস, ফ্রেশ এয়ার, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। যদিও হচ্ছে আমাদের গ্রোথ রেটটা কম, কিন্তু তার যে ন্যাচারাল কিছু বিহেভিয়ার আছে, আমরা জানি যে বার্ডের হচ্ছে পেকিং, স্ক্রেচিং, ফরেজিং এক্সারসাইজ করবে আউটডোরে, সেটা তার ফুললি এবং তার এক্সারসাইজটা ফুললি হচ্ছে এক্সপোজ হয়। এখন আমি তোমাদের যে বারবার টার্মিনোলজিগুলোর কথা বলছিলাম, দেখো এখন যদি পিকিং কি, স্ক্রেচিং কি, ফরেজিং বলতে কি বোঝায়, এটা যদি ইন্ডিভিজুয়ালি আমাদের বুঝাতে যাই, তাহলে কিন্তু আমাদের মূল যে টার্গেট আমরা যেটা পড়াতে যাচ্ছি সেটাকে আমরা পিছপা হয়ে যাব, এবং তোমাদেরও বুঝতে প্রবলেম হবে যে এটা আসলে কি বলতেছে। এই জন্যই আমি বারবার বলতেছি যে টার্মিনোলজি মাস্ট। প্রতিদিন যেহেতু তোমাদের হচ্ছে এখন আর যারা হচ্ছে পড়াশোনা ছাড়া যারা ফিক্স করতে যাও যে আমি এখানেই পড়াশোনা করব, আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দেব না, আমি এখানেই পড়াশোনা করব, তোমাদের তো মনে হয় সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দেওয়ার সুযোগ কি আছে? তোমাদেরই তো মনে হয় আছে, তাই না? তো তোমরা যারা হচ্ছে চাও যে পড়াশোনা হচ্ছে এখানেই করবা, তাদেরকে বলবো প্রতিদিন অন্তত টার্মিনোলজিগুলো একটু চোখ গুলাতে। হ্যাঁ, তাদের যে কোনো কোর্সেরই হোক, যদি তুমি এখানে ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে চাও। ঠিক আছে, তো পেকিংটা হচ্ছে তোমরা জানো যে তার ন্যাচারাল যে বিহেভিয়ার, কোনো কিছু ঠুকরানো, হ্যাঁ আঁচড়ানো, এবং হচ্ছে কোথাও একটু ঘাস দেখলো একটু ঘাসে মুখ দিল, হ্যাঁ এই যে এই বিহেভিয়ারগুলো, এগুলো হচ্ছে ফ্রি রেঞ্জে তার ফুললি এক্সপোজ হয় এবং তার এক্সারসাইজটাও হয়। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এক্সেস হিট, কোল্ড অর ড্যাম্প ক্যান হ্যাভ হার্মফুল ইফেক্ট অন দ্য পার্টস অ্যান্ড দ্য প্রোডাক্টিভিটি। এবং যেহেতু সে সারাদিন বাইরেই থাকতেছে, ফ্রি রেঞ্জে আসছে, সে স্ক্যাভেঞ্জিং করতেছে, সেহেতু হচ্ছে এই যে এখন যে হট হিউমিড যে একটা অবস্থা, যে পুরো হচ্ছে ড্রাই একটা এনভায়রনমেন্ট, সবাই অসুস্থ হচ্ছে। এই যে এই সময়টাতে বার্ডগুলোও কিন্তু দেখবা যে খুব অসুস্থ। এবং বাজারে যদি তোমাকে খোঁজ নিয়ে থাকো যে মুরগির প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে আমাদের যে স্পিসিস, কারণ এই যে এনভায়রনমেন্টের সাথে ডিজিজের আউটব্রেকটা বেড়ে গেছে, এবং কোভিডের কারণে আমাদেরও একটা ইম্প্যাক্ট পড়েছে আমাদের এই পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে। এবং লোকাল যে বার্ডগুলো তাদের হচ্ছে এই প্রবলেমটা আরো বেশি, যেহেতু তারা সারাদিন স্ক্যাভেঞ্জিং করতেছে, বাইরে থাকতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে হিট, কোল্ড এবং ড্যাম্প এটা তাদের হচ্ছে প্রোডাক্টিভিটিকে গ্রেটলি হ্যাম্পার করতেছে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে যেহেতু তাদের এই যে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন, আমি হাউজিং পড়ানোর সময় বলছিলাম যে আমরা হাউজিং কেন দিব। হ্যাঁ, বলছিলাম যে তাদের কমফোর্ট জোন প্লাস তাদের হচ্ছে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন থেকে আমরা তাদেরকে প্রোটেক্ট করব। হ্যাঁ, এই জন্যই হচ্ছে হাউজিং আমরা দিব। হাউজিং কি, হাউজিং বার্ডকে কেন দিব, সেটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা তাদের যে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন আছে সেটা থেকে তাকে আমরা প্রোটেক্ট করতে পারতেছি। ঠিক আছে,
এবং আলটিমেটলি সে বিভিন্ন ধরনের ডিজিজ থেকেও সে মুক্তি পাচ্ছে। এবং দেখো ডিজিজ আর কমন অ্যান্ড দ্য অ্যানিমালস আর ভালনারেবল টু প্রিডেটর্স। অবশ্যই প্রিডেটরটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে আমরা হাউজিং করার সময় বলে এসেছি যে আমরা তাদের অ্যাডভার্স ইনভার্টাল কন্ডিশন এবং ডিজিজ থেকে তাদেরকে ডিপ্রাইভ করার জন্য আমরা হাউজিংটা দিব। এবং দেখো এই গ্রুপ অফ চিকেন যেখানে হচ্ছে 15 চিকেন থাকতে পারে, প্রডিউস করে 1 থেকে 1.2, হ্যাঁ 1,1200 গ্রাম হচ্ছে ম্যানিউর পার ডে, যেটা আমার ফসলের প্রোডাক্টিভিটির জন্য গুড এনাফ, ঠিক আছে, যেটা ভিলেজ ইকোনমিকে আমার এনহ্যান্স করতেছে। দেন আসতেছি, এটা ছিল এই যে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। যে তোমাদের কাছে মনে হতে পারে, আমার যেটা মনে হয় যে ফ্রি রেঞ্জ আর স্ক্যাভেঞ্জিং এবং ব্যাকয়ার্ড কি এক জিনিস কিনা, না, ফ্রি রেঞ্জ এবং স্ক্যাভেঞ্জিং একটা থেকে ব্যাকওয়ার্ড হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে। ব্যাকওয়ার্ড বলতে কি বোঝায়? ফ্রি রেঞ্জ হচ্ছে তুমি ফ্রিলি রেঞ্জ করে দিচ্ছ, প্যাস্চারে তোমার রেঞ্জ করতেছে, তোমার বাড়ির আউটসাইডে রেঞ্জ করতে। এই ব্যাকওয়ার্ডটা হচ্ছে তোমার বাড়ির আঙিনা, ব্যাকয়ার্ডে, হ্যাঁ ইয়ার্ডে, হ্যাঁ, তো যেটাকে রেয়ার করা হচ্ছে। দেখো, as the name indicates, the birds are reared in the backyard of the homestead. তোমার যে বাড়ি তার ব্যাকইয়ার্ডে এটাকে রেয়ার করা হচ্ছে। There is an area that is fenced in the bamboo, এবং এই ক্ষেত্রে আমরা তাকে একটা এনক্লোজ দেব, হ্যাঁ, একটা কনফাইনমেন্ট দেব। সেটা হতে পারে আমি খুব সস্তা জিনিসপত্র দিয়ে দিব, লোকালি অ্যাভেলেবল, এবং আমার কস্ট যেটা হচ্ছে রিডাকশন করব, কারণ আমার এর সাথে অবশ্যই প্রোডাক্টিভিটি, আমি মানে বলেছি আবারও বলতেছি, যখন আমরা হচ্ছে হাজবেন্ড প্র্যাকটিস বলতে যে মূল যে বিষয়টা কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আমি ইনপুট কতটুকু দিচ্ছি এবং আউটপুটও আমি কতটুকু পাচ্ছি। অবশ্যই যেহেতু আমরা হচ্ছে এটা ফার্মিং বিজনেস রিলেটেড বিষয় নিয়ে যখন আমরা কথা বলবো বা চিন্তা করব, তখনই আমাদের কস্ট বেনিফিট বিষয়টা চলে আসবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে দেখো যে ব্যাকয়ার্ড বলতেছে আমার হোম স্টেট, আমাদের বাড়ি ঘর আমার, তার হচ্ছে ব্যাকয়ার্ডে আমরা রেয়ার করবো, নাম থেকেই বোঝা যাচ্ছে ফ্রি রেঞ্জটা কিন্তু ডিফারেন্ট ছিল, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা ফেন্স করব হচ্ছে ব্যাম্বো, মাড ওয়াল, থর্ন, বুশেস, এগুলো দিয়ে, বাঁশ বা হচ্ছে মাটি দিয়েও আমরা করতে পারি, বা কাঁটাযুক্ত কিছু বুশেস গাছপালা এগুলো দিয়েও আমরা করতে পারি, হ্যাঁ। এবং বার্ডস ফরেজ, এবং ওই এরিয়ার মধ্যে বার্ড যেন ফরেজিং করতে পারে। এবং অর্গানিক পোলট্রি যখন পড়ানো হয়, তোমরা অর্গানিক পোলট্রি পড়েছো কিনা আমি জানি না, আর পরবর্তী সময় যখন অর্গানিক পোলট্রি পড়ার সুযোগ আসবে, তখন তোমরা দেখবা যে এই অর্গানিক পোলট্রি করার সময় অবশ্যই তাকে হচ্ছে তার লাইফ টাইমে বলা হয় যে হাফ অফ দ্য তার লাইফ টাইম মাস্ট বি তাকে ফরেজিং এর ফ্যাসিলিটিস দিতে হবে, ইফ ইউ ডিজায়ার টু প্রডিউস অর্গানিক পোলট্রি। এটা হচ্ছে অর্গানিক পোলট্রি প্রোডাকশনের অনেকগুলো হচ্ছে প্রিরিকুইজিট আছে, তার মধ্যে এটা একটা, ঠিক আছে। ব্যাকওয়ার্ড রেয়ারিং হচ্ছে মূলত দেখা যায় ভিলেজে, হ্যাঁ, গ্রামে কিছু হাউসে দেখা যায়, এবং কখনো কখনো আরবান এরিয়াতেও দেখা যায় যে তারাও এই ব্যাকয়ার্ডে কিছু চিকেন রেয়ার করতেছে, তাদের কিছু বিজনেস প্রফিটের জন্য বা নিজের হাউস হোল্ড যে রিকোয়ারমেন্ট আছে সেটা কভার করার জন্য, ঠিক আছে। দ্য স্ক্যাভেঞ্জিং অ্যান্ড ইট টার্মাইটস, এক্ষেত্রে তাদের ফিডটা কি, তারা হচ্ছে ওই যে তুমি একটা ফ্রি রেঞ্জ করে দিলা, একটা কনফাইনমেন্ট করে দিলা, সেখানে তারা স্ক্যাভেঞ্জিং করে হচ্ছে টার্মাইট, হ্যাঁ, অ্যান্ড আর্থওয়ার্ম এবং ইনসেক্ট এগুলো কনজিউম করতেছে। এটা হচ্ছে তাদের প্রোটিন সোর্সের একটা বড় মাধ্যম। এবং ড্রাই সিজনে তারা কি করে, ডিবার্স আর প্রোভাইডেড টু রাইস বার্ন অর হুইট বার্ন মিক্সড উইথ দ্য রাইস স্টার্স অ্যান্ড আদার ভেজিটেবল, ঠিক আছে। এবং যখন হচ্ছে ড্রাই সিজন থাকে, এখানে ড্রাই সিজন বলতে যখন হচ্ছে ফসল হয়, যে ওই জায়গাটাতে যদি খুব ফার্মারের বাসায় হচ্ছে ফসল উঠতেছে, তখন ওই ফসলটা তার সেখান থেকে কনজিউম করতে পারে, দেখা গেলো তার কিছু একটা উচ্ছিষ্ট অংশ তাকে দিল। বাট যখন হচ্ছে কোনো কিছু থাকে না, ড্রাই সিজন থাকে, তখন তাকে কিছু ফুড প্রোভাইড করতে হয়, ঠিক আছে। রাইস বার্ন আমরা দিতে পারি, আমি আশা করি তোমরা যেগুলো জানো, রাইস বার্ন কি জিনিস, হুইট বার্ন কি জিনিস, ঠিক আছে, রাইস স্টার্স কি জিনিস, ঠিক আছে, and other vegetable তুমি তাকে দিতে পারো। The eggs are laid within the boundary, এবং এই ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে আমাদের ফ্রি রেঞ্জ বা স্ক্যাভেঞ্জিং এর যে প্রবলেমটা ছিল, সে একটা কোথায় লে করতেছে, এগের কি প্রবলেম হইতেছে, আমি একটা খুঁজে পাচ্ছি না, আমার লস হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এটা হচ্ছে না, কারণ তুমি যে তাকে একটা এনক্লোজমেন্ট বা একটা কনফাইনমেন্ট দিয়েছো, তাকে সেখানে এসে বাউন্ডারির মধ্যে সে একটা লে করতেছে, হ্যাঁ, এবং যেটা হচ্ছে তোমার প্রিডেটর থেকে সেফ, এবং এদেরকে শেল্টারও দেওয়া হয় প্রিডেটর থেকে রক্ষা করার জন্য, এবং অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন থেকে তারা মোটামুটি রক্ষা করতে পারে। এবং ডিউরিং ড্রাই সিজন দি বার্ডস আর হ্যান্ড ফিড অ্যান্ড প্রোভাইডেড উইথ ফিড অর বাই প্রোডাক্টস, এটা বললাম যে আমরা বাই প্রোডাক্টস গ্রেজ দিতে পারি, গ্রিন দিতে পারি তাদের হচ্ছে ব্যাকেট রেয়ারিং এর ক্ষেত্রে। দেন আসছে সেমি ইন্টেন্সিভ সিস্টেম। The system adopted for the amount of free space is available is limited. এটা আমরা কখন করবো, ফ্রি রেঞ্জটা কখন করবো, আমরা হচ্ছে ফ্রি রেঞ্জ অনেক তোমার গ্রামের দিকে পুরোটুকু অনেক জায়গা আছে, আর ব্যাকইয়ার্ড হচ্ছে এটাও হচ্ছে ভিলেজে বেশি করা হয়, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে আরবানে করা হয়। সেমেন্টিং সিস্টেম যেখানে হচ্ছে স্পেসটা অনেকটা লিমিটেড, হ্যাঁ,
এবং সেখানে হচ্ছে তোমার জায়গা কম আছে, বাট তুমি হচ্ছে রেয়ার করতে চাচ্ছ এবং বেশি প্রোডাকশন চাচ্ছ, সেক্ষেত্রে তুমি সেমি ইন্টেন্সিভ সিস্টেমটা ইজ এ কনসিডারেবল পয়েন্ট। হ্যাঁ, দেন হচ্ছে এই ক্ষেত্রে 10 থেকে 20 স্কোয়ার মিটার পার বার্ড, হ্যাঁ, দ্য আউটসাইড রান। আউটসাইড মানে তার হচ্ছে বাইরে তুমি যেটা হচ্ছে কনফাইনমেন্ট করে দিবা, সেইটুক জায়গার মধ্যে মুভ করবে, সেখানে হচ্ছে 10 থেকে 20 স্কোয়ার থাকবে, স্কোয়ার মিটার থাকবে প্রত্যেকটা বার্ডের জন্য, যাতে সে ফ্রিলি মুভ করতে পারে। হ্যাঁ, এবং however possible this space should be divided giving a run on either side of the house of 5 to square 10 স্কোয়ার মিটার। এবং যদি পসিবল হয় তাহলে এবং এই স্পেসটাকে আমরা আলাদা করে ভাগ করে দিব, যেটা হচ্ছে 5 থেকে 10 স্কোয়ার মিটার হবে। এবং এই সিস্টেমটা হচ্ছে বেশি করা হয় হচ্ছে ডাক রেয়ারিং এর ক্ষেত্রে এবং টার্কির ক্ষেত্রে এটা বেশি করা হয়, কম করা হয় হচ্ছে চিকেনের ক্ষেত্রে। In the same extensive system of rearing, feed and water are placed in the outside of the run or yard, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে হচ্ছে খাবার দাবার হচ্ছে রান আর ইয়ার্ডের আউটসাইডে দেওয়া হয়। এবং ফ্লোর তুমি এই ক্ষেত্রে যে ডাকের ক্ষেত্রে বা টার্কির ক্ষেত্রে বলা হয় যে বেশি এই সিস্টেমটা অ্যাডপ্টেড, এবং এই ক্ষেত্রে ফ্লোরটা হচ্ছে তোমরা সিমেন্টেড করে দিতে পারো, যদি ডাকে হচ্ছে বেশি নয়েজ বা ড্যাম্পনেস থেকে বাঁচার জন্য ইজিলি ক্লিন করা যায় যদি ফ্লোরটা আমরা সিমেন্টেড করে দেই, ঠিক আছে? এবং স্যান্ডেরও করা যেতে পারে। এবং আমরা ফেন্স করতে পারি কিভাবে, যেটা বললাম যে লোকালি অ্যাভেলেবল যে আমাদের ম্যাটেরিয়ালস গুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের কস্ট ইফেক্টিভ বটে, অবশ্যই আমাদের কস্টের কথা চিন্তা করতে হবে। ওয়্যার, ব্যাম্বো এবং আদার লোকাল ম্যাটেরিয়াল দ্বারা আমরা এটা করতে পারি, ঠিক আছে? এবং দি বার্ডস আর ড্রপ টু পেন ডিউরিং ডাস্ক and they are well protected during the night. ডাস্ক বলতে বোঝাইছে অবশ্যই তাদেরকে হচ্ছে আমরা সন্ধ্যা বা হচ্ছে যখন সন্ধ্যার সময় হয়ে যায়, নাইট টাইম চলে আসে, সেই সময় থেকে আমরা তাদেরকে ড্রপ করব, ওই সময় অন্য জায়গায় মুভ করবো, প্রোটেকশন দিব, হ্যাঁ, যাতে তারা হচ্ছে রাত্রে ভালোভাবে প্রোটেক্টেড হয়ে থাকতে পারে। এবং দি ইয়ার্ড অ্যান্ড দ্য পেন মাস্ট বি ক্লিন রেগুলারলি, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই যে জায়গায় তুমি রেয়ার করতেছো নিয়মিত হচ্ছে এটা ক্লিন করতে হবে, যাতে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজের প্রবণ থেকে সে রক্ষা পায়। এবং ইন দ্য ডাকস দি বার্ডস আর কিপড ইন দ্য পেন টিল অল দ্য এগস আর লেট। তোমরা কি জানো যে ডাক কখন এগ লে করে এবং চিকেন কখন এগ লে করে? এটা কি কেউ জানো? এটা আমার মনে হয় তোমাদের জানার কথা। চিকেন কখন এগ লে করে এবং ডাক কখন এগ লে করে, কেউ একজন বলো। ম্যাম মুরগি দিনের বেলা আর হাঁস রাত্রের বেলা, শেষ রাত্রে। এটা 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 তুমি হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে কোয়াইট রাইট। তুমি যখন হচ্ছে হাজবেন্ড্রিতে ভর্তি হওয়ার আগে যদি তুমি এই কোশ্চেনটা তুমি উত্তরটা দাও তাহলে হচ্ছে ইটস অল রাইট, বাট এখন তোমার স্পেসিফিক টাইম বলতে হবে যে কোন সময়ের মধ্যে সে দিনের বেলা করে, ঠিক আছে, কিন্তু কোন সময়টাতে করে এবং রাতের বেলা সে করে সেটা বা কোন সময়টাতে। হ্যাঁ বলো। বাড়িতে ম্যাক্সিমাম টাইম দেখছি আর কি 11টা 12টার দিকের মধ্যে ডিমটা লে করতে, আর হাঁসেরটা তো স্পেসিফিক ভাবে দেখা সম্ভব হয় না। আচ্ছা, 11টা 12টার আগে হচ্ছে মুরগি হচ্ছে এগুলো করে। আর কি বলবা? মানে হচ্ছে আগে বাসায় দেখছো, বাসায় জানো, এটা না, এখানে আসার পরে স্পেসিফিক কেউ জানো কিনা যে চিকেন কখন এগুলো করে আর ডাক কখন এগুলো করে, এবং সেই জন্য এই যে লে করার টাইমের উপরে কিন্তু আমরা অনেক ম্যানেজমেন্ট এগুলো পরে করবো, কারণ সে যখন লে করে সেভাবেই হচ্ছে আমাদের এই ম্যানেজমেন্টটা করতে হবে। আর কি কারো কোনো কনসেপ্ট আছে? এটা তো ইন্ট্রোডাক্টরি পোল্ট্রি সায়েন্স আমার মনে হয় পড়ানোর কথা। ম্যাম আমাদের কমপ্লিট হয়নি তো, মানে অনেকগুলো টপিক এখন পর্যন্ত বুঝতে পারিনি, লাস্টের দিকে বাকি ছিল। হাঁস আর্লি ইন দা মর্নিং আর মুরগি লেট ইন দা মর্নিং। লেট ইন দা মর্নিং না, লেট ইন দা, আচ্ছা। তো তোমরা হচ্ছে আমি এই জন্যই হচ্ছে তোমাদের বলছি যে ইন্ট্রোডাক্টরি পোল্ট্রি সায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি এই লাইনে এই করতে চাও। দেখো প্রত্যেকটা বারবারই কিন্তু ওই টার্মগুলো চলে আসতেছে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এটা জেনে নিবা ভালো করে। তোমাদের যেটা বললো যে হচ্ছে ডাক হচ্ছে সকালবেলা লে করে, হ্যাঁ, এবং মুরগি হচ্ছে বিকালে লে করে বা সন্ধ্যায় লে করে, এটা হচ্ছে তোমরা ভালো করে জেনে নিবা, তাহলে হচ্ছে জিনিসটা আরো বেশি মনে থাকবে। হ্যাঁ, ওটা ঠিক আছে। সে মর্নিং এর হচ্ছে মর্নিং যখন হয় তখন ওই ধরা হয় যে 7টা বা 8টা এর মধ্যে হচ্ছে সমস্ত ডাক্তার এগুলি করে কমপ্লিট করবে, কিন্তু চিকেনের ক্ষেত্রে ওরকম না। চিকেন যদি বলে 10টা 11টা, কখনো কখনো বিকালেও হচ্ছে চিকেন এগ লে করে, কিন্তু রাতে করে না, ঠিক আছে? আর্লি মর্নিং এসেও করে 10টা 11টা হচ্ছে নুনের আগে,
12টা বা 3টার পরেও সে এগ লে করে, ঠিক আছে। এবং দেখো সেমেন্টেন্সি সিস্টেমে হচ্ছে আমরা আবার প্রোভাইডেড করবো হচ্ছে ফিড অ্যান্ড ওয়াটার, অবশ্যই হচ্ছে আমরা তাকে পোর্টেবল ওয়াটার দিব, এবং ইট কুড বি ওয়েল ব্যালেন্স ম্যাশ অর পিলেট, যেহেতু হচ্ছে তোমরা সেমেন্টেন্সি সিস্টেমে রেয়ার করতেছো এবং সে সবসময় হচ্ছে কনফাইনমেন্টে থাকতেছে, সেহেতু তাকে একটা ব্যালেন্স পিলেট অর ম্যাশ দিতে হবে, ঠিক আছে। এই ম্যাশ অর পিলেট এইটা সম্বন্ধে কি তোমাদের কোনো ধারণা আছে? ম্যাশ ব্যালেন্স ম্যাশ অর পিলেট বলতে কি বোঝায়? শুধু পড়ে গেলে তো হবে না, একটু বুঝতেও হবে, বলো। রেসপন্স করো। আসমা খাতুন লিমা, বলো ম্যাশ আর পিলেট বলতে কি বুঝো? ম্যাম পারবো না, মানে আচ্ছা, এটি পড়ছো তোমরা? না ম্যাডাম পড়ি নাই। আর কেউ? নাসরিন আক্তার সুচি, ম্যাম জানি না এটা আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নিউট্রিশনে পড়ানো হবে, এবং শুধু নিউট্রিশন না, এটা হচ্ছে এনিম্যাল সায়েন্সেও পড়ানো হয় এবং আমরা পোল্ট্রি ক্ষেত্রে পড়াবো। ফিড কুড বি ওয়েল ব্যালেন্স, এখানে হচ্ছে এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝতে হবে। ব্যালেন্স ফিড একটা বিষয়, আইডিয়াল ফিড একটা বিষয়, ঠিক আছে। আইডিয়াল ফিড কি? সমস্ত ফিডের মধ্যে সমস্ত নিউট্রিয়েন্ট গুলো থাকবে, কিন্তু ওগুলো ব্যালেন্স ফর্মে নাই, সেটা আমাদের দরকার না। আমাদের হচ্ছে ওয়েল ব্যালেন্স এবং ফুড থাকতে হবে, হ্যাঁ। এবং তোমাদের হচ্ছে রেশন পড়ানো হবে। রেশন বলতে বোঝায় যে 24 আওয়ারে একটা বার্ডকে বা একটা এনিম্যালকে আমরা যা যা খাবার দেই ওটা হচ্ছে রেশন, এবং সেটার জন্য ওয়েল ব্যালেন্স ফর্মে থাকে, হ্যাঁ। আইডিয়াল ফর্মে থাকলেও সেটা হবে না, অবশ্যই সেটা মাস্ট বি ব্যালেন্স। এবং এই ক্ষেত্রে চলে আসে কি তার বডি রিকোয়ারমেন্ট, তার বডি রিকোয়ারমেন্ট কত, তার বডির কতটুকু দরকার। সাপোজ ধরো একটা বার্ড হচ্ছে 110 থেকে 130 গ্রাম 120 গ্রাম খাবার খাবে, ওই খাবারের মধ্যে তার বডি যতটা রিকোয়ারমেন্ট দরকার, হ্যাঁ, তার অ্যামাইনো অ্যাসিড, বার্ডের হচ্ছে কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, কিছু নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, এটাও তোমাদের হচ্ছে জানতে হবে। এটা একটু পোল্ট্রি সায়েন্সের বিষয়, যে কতগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আছে, কতগুলো হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, এটা কিন্তু বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয় তোমাদের। এবং হচ্ছে কতগুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যামাইনো অ্যাসিড, লিমিটিং অ্যামাইনো অ্যাসিড কতগুলা। এই যে বার্ডের ক্ষেত্রে সেই সংখ্যাটা একটু বেশি। এই যে তার বার্ডের একটা নিউট্রিশন রিকমেন্ড করার জন্য একটা বার্ড, আমরা মনে করি যে সে 18 বা উইকে, সে 19 উইকে সে এগ লে করা শুরু করছে, সেই পর্যন্ত তার বডি তৈরি করার জন্য তাকে স্টার্টার থেকে শুরু করে গ্রোয়ার, রেশন, গ্রোয়ার বা হচ্ছে ফিনিশার যে ফিডগুলো আমরা দিব, লেয়ারের ক্ষেত্রে হচ্ছে লেয়ার 1, লেয়ার 2, এগুলো তো জানো যে ফিডের ফর্ম। একটা চিক যখন হ্যাচ হয়, ছোট বাচ্চা থাকে, তাকে হচ্ছে আমরা স্টার্টার দিই, সেই স্টার্টারে এক ধরনের নিউট্রিয়েন্ট কম্পোজিশন, যখন হচ্ছে সে বড় হয়ে যায় গ্রোয়ারে এক ধরনের নিউট্রিশন, এবং হচ্ছে যখন সে এগ লে করা শুরু করে, এভাবে হচ্ছে বিভিন্ন ফর্মে আমরা তাকে খাবার দিই। এবং ম্যাশটা হচ্ছে যে আমরা যেটা ওয়েল ব্যালেন্স ম্যাশ অর পিলেট, ম্যাশটা হচ্ছে বাইন্ডিং না, হ্যাঁ, একটু গুঁড়া টাইপের যেটা বলতে বোঝায়। আর পিলেটটা হচ্ছে বাইন্ডিং, পিলেটটা বড়ি টাইপের, হ্যাঁ পিলেটটা বড়ি টাইপের যেটা হচ্ছে বুঝছো। হ্যাঁ, এটা একটু তোমরা দেখে থাকবা যদি কারো গ্রামে বাসা থেকে থাকে বা কোনো ফার্মে গিয়ে থাকো, বস্তায় যে খাবারটা বিক্রি করা হয় এখন সাধারণত ব্রয়লারের জন্য বা লেয়ারের জন্য ম্যাশ এখনো আছে, কিন্তু ব্রয়লারের কোনো খাবার যদি তোমরা কখনো দেখো, ওইটা হচ্ছে পিলেট ফর্ম, পিলেট বা ক্রাম্বল ফর্ম। পিলেটটা হচ্ছে একটু লম্বাটে, মানে ক্রাম্বল থেকে পিলেটটা হচ্ছে একটু লম্বা বেশি, ওয়াইডটা একটু কম। আর ক্রাম্বলটা হচ্ছে ওয়াইডটা একটু বেশি, লম্বাটা একটু কম, ঠিক আছে। এটা হচ্ছে মানে এটার আরো স্পেসিফিক আছে যে কতটুকু লম্বা হবে, কতটুকু ওয়াইড হবে। আমি জাস্ট কনসেপ্ট দেওয়ার জন্য বললাম যে ম্যাশ আর পিলেট বলতে কি বোঝায়, ঠিক আছে। এবং আমরা যেহেতু হচ্ছে এটা লো কস্টে রেয়ার করতেছি, আমরা এখন পড়া চলে যাই যে এটা হতে পারে হাউস হোল্ড ওয়েস্ট, হতে পারে ভেজিটেবল ওয়েস্ট, হতে পারে যেটা হচ্ছে চপ গ্রেন বাই প্রোডাক্টের সাথে গ্রেন করে আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে হাউজিং এর, আমি হাউজিং এর টপিকটা আমি শেষ করে দিব। ম্যাম পিলেটই যে লালচে খয়েরি কালার ওই খাবারটা? লালচে খয়েরি কালারের খাবারটা হতে পারে, একটু সাদা সাদাটে হতে পারে। এটা হচ্ছে তোমরা যে কখনো ব্রয়লার ফার্মে গিয়েছো, স্মল স্কেলে যে ব্রয়লার ফার্ম গুলো রেয়ার করা হয় ভিলেজের দিকে সাধারণত, হ্যাঁ, ওখানে যে বাড়ির যে খাবারটা দেখবা, হ্যাঁ স্টার্টারে, হ্যাঁ ওইটা হচ্ছে পিলেটটা, ঠিক আছে। ওই যেটা বললো ইজিলি বোঝানোর জন্য, একটু লম্বাটে বড়ি টাইপের,
আচ্ছা, ঠিক। এটা পিলেট ম্যাশ কি জিনিস, ক্রাম্বল কি জিনিস, এগুলো নিয়ে তোমরা ডিটেলস পড়বা, ঠিক আছে? ড্রাই ম্যাশ, ওয়েট ম্যাশ, পিলেট, ক্রাম্বল, এটা হচ্ছে নিউট্রিশনে পড়ানো হবে, কিভাবে তৈরি করা হয়, হ্যাঁ, প্রসেসটা কি, এটা ডিটেলস পড়া জাস্ট একটু কনসেপ্টের জন্য, যে তোমরা একটু কতটুকু জানলা, মানে বুঝতে পারলা যেন পড়াটা, ঠিক আছে? হাউজিং এ দেখো আরো একটু পড়া আমাদের বাকি ছিল, জাস্ট আমরা পড়ে ফেলছি, তারপর হচ্ছে আমি আরো একটু বলে দিচ্ছি। দেখো 10 সিম্পল রুলস ফর গুড হাউজিং। অবশ্যই হচ্ছে আমরা হাউজিং এর কথা বলেছিলাম, যে দেখো এর আগে আমি এটা পড়েছিলাম যে হাউজিং হওয়ার জন্য কি কি লাগবে। এটা অবশ্যই হচ্ছে আজকেও পড়ার মধ্যে এই বিষয়টা চলে আসছে যে আমরা প্রিডেটর থেকে হচ্ছে আমরা এটা প্রোটেক্ট করব। রাফ ওয়েদার, যেটা হচ্ছে আমরা বললাম যে অ্যাডভার্স ওয়েদার বা রাফ ওয়েদার, রেইন সান হতে পারে, হ্যাঁ, ভেরি কোল্ড হতে পারে, ভেরি হিট হতে পারে, এটা থেকে আমরা হচ্ছে বার্ডকে প্রোভাইড করব এবং তাকে কমফোর্ট দিব, এবং অবশ্যই সেটা যেন কনভিনিয়েন্ট হয় বোথ ফার্মারের জন্য এবং বার্ডের জন্য। এটার সাথে সাথে একটা সিম্পল রুলস আছে হাউজিং এর ক্ষেত্রে, যেমন যদি হচ্ছে আমরা রুরাল পোল্ট্রি ক্ষেত্রে আমরা যেহেতু পড়ছি, আমরা এটাই চিন্তা করি, যদি আমরা হচ্ছে জাস্ট বার্ডকে হচ্ছে যে কনফাইনমেন্ট দিচ্ছি, আমরা বাস্কেট ব্যবহার করতে পারি নাইট শেল্টারের জন্য, এন্ড ডে শেল্টার ফর স্মল চিক্স টু রিডিউস কস্ট এন্ড লেবার ইনভলভ। হ্যাঁ, আমরা দুজনের বাস্কেট ইউজ করতে পারি, একটা হচ্ছে ডে টাইম বাস্কেট, একটা হচ্ছে নাইট বাস্কেট। ডে টাইম বাস্কেট হচ্ছে ছোট যে স্মল চিক্স আছে তার জন্য, এবং রাতে হচ্ছে সবার জন্য, শেল্টারের জন্য। এবং অবশ্যই আমি যেটা বললাম যে লোকাল ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করব, যাতে হচ্ছে আমাদের হাউজিং কস্টটা অনেক কমে যায়। সেটা উডেন হতে পারে, স্লেটেড হতে পারে, রেস্ট ফ্লোর টু রিমুভ ড্রপিংস অ্যান্ড অ্যাভয়েড প্রিডেটরস, ঠিক আছে? এবং ক্লে হাউস হতে পারে, যেটা হচ্ছে ওয়্যার নেটিং আমরা করতে পারি, এবং হচ্ছে তার দিয়ে যেটা আমরা নেটিং করি। এবং প্লেস দ্য পার্সেস অ্যান্ড নেস্ট ইনসাইড দ্য হাউস। এই পার্স বলতে বোঝায়, সেটা তোমাদের একটা ছবিতে দেখেছিলাম যে কোন উঁচু কিছুতে যখন বার্ড উঠে, হ্যাঁ, এটা তার হচ্ছে একটা এক্সটিংক্ট ক্যারেক্টারিস্টিক্স, ম্যাটারনাল ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে সে পারচেস করতে পছন্দ করে, এবং এটা লেইং বার্ডের ক্ষেত্রে এটা খুব দরকার, কারণ এক্সারসাইজ করলে তাদের হচ্ছে এই ম্যাটিং ফ্যাসিলিটিসটা এনহ্যান্স হয়, ম্যাটিং অ্যাবিলিটিটা, ঠিক আছে? এবং মেক শিওর ওয়াইন্ডস উইল ভেন্টিলেট দ্য হাউস উইদাউট মেকিং চিকেন্স অর হেন্স কোল্ড। অবশ্যই হচ্ছে আমাদের ভেন্টিলেশনের ব্যবস্থাটা থাকতে হবে, কারণ বার্ড নিজের হচ্ছে টেম্পারেচার অনেক বেশি, এবং তার যে ময়েশ্চার হয় লিটার ম্যাটেরিয়াল থেকে, তার ময়েশ্চার এবং এনভায়রনমেন্টাল টেম্পারেচার থেকে অনেক পরিমাণে গ্যাস তৈরি হয়, যেন ওয়েল ভেন্টিলেটেড না থাকে, তাহলে অ্যামোনিয়ার যে লেভেল থাকবে, কার্বন ডাইঅক্সাইডের লেভেল কতটুকু থাকবে, এটাও হচ্ছে একটা হাউজের গুরুত্বপূর্ণ বিষয়। এটা হাউজে মেনটেন করতে হবে যে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকবে, কত পার্সেন্ট কার্বন মনোক্সাইড থাকবে, কত পরিমাণ অ্যামোনিয়া থাকবে। এর থেকে বেশি হয়ে গেলে কি হবে, বার্ডের হচ্ছে আই প্রবলেম, বার্ডের হেলথ প্রবলেম হবে, বিভিন্ন ধরনের ডিজিজ তাকে অ্যাটাক করবে। এই জন্য হচ্ছে ভেন্টিলেশনটা গুড এবং ওয়েলি মেনটেন করতে হবে। তোমরা যখন হচ্ছে ফাইনাল ইয়ারে উঠবে, তখন হচ্ছে ভেন্টিলেশন নিয়েই আমাদের অনেক অনেক পড়াশোনা আছে। জাস্ট এটা জানো যে গুড অ্যান্ড ওয়েল মেনটেন্ড ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে। এবং আমরা নেক্সট দিব তাকে ক্লিন স্ট্র দিব, যাতে হচ্ছে সহজেই ক্লিন করা যায় এবং মুভ করা যায়। হ্যাঁ, অলওয়েজ হাউস ইয়ং সিক্স উইথ দেয়ার মাদার অ্যাওয়ে ফ্রম আদার অ্যাডাল্টস। অবশ্যই হচ্ছে যখন আমরা হাউস করবো, অবশ্যই মাদারের সাথে একসাথে রাখবো না, কারণ হচ্ছে তাদের অনেক সময় ওল্ডার যে বার্ড হচ্ছে ইয়ংগার বার্ডে প্রবলেম করতে পারে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা, হাউসকে যেন হচ্ছে আমরা ক্লিন রাখি, ঠিক আছে? আমাদের হাউজিং এর টপিকগুলো হচ্ছে আমরা পড়া শেষ করলাম। আমি হচ্ছে নোটসগুলো আজকে মেইলে দিয়ে দিব, চেষ্টা করবো দিতে। আর আমরা অন্য একটা টপিক পড়বো, ঠিক আছে? আমরা পড়বো ইনকিউবেশন পড়বো। পড়বো ন্যাচারাল ইনকিউবেশন অফ এগস। আচ্ছা, স্লাইডটা একটু শেয়ার করে দিই।
আচ্ছা, তোমরা কি ইনকিউবেশন, ব্রুডিং, রেয়ারিং এগুলো তোমাদের কোনো ধারণা আছে? ম্যাম ইনকিউবেশনটা হলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার যে একটা সময় থাকে, ইনকিউবেশন পিরিয়ড 21 দিন মূলত ধরা হয়। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটাই হচ্ছে ইনকিউবেশন, ঠিক আছে? ইনকিউবেশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে হচ্ছে আমাদের এগ লেইং বা হচ্ছে এনিম্যালের ক্ষেত্রে হচ্ছে আগে আমি হচ্ছে ওভিভিপারাস বা হচ্ছে বার্ডের ক্ষেত্রে বলি, যেটা একটা সার্টেন প্রসেস, যে প্রসেসের মাধ্যমে হচ্ছে বার্ড হচ্ছে, তুমি যেটা বললা যে তার একটা সার্টেন পিরিয়ড আছে, এই পিরিয়ডে এই টাইমে সে তার এগ থেকে একটা কমপ্লিটলি চিক বের হবে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে হচ্ছে যেটা টার্মটা, যেটা কন্ডিশন, যেটা হচ্ছে ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন দরকার, ঠিক আছে? এটাই হচ্ছে ইনকিউবেশন। এবং এনিমেলের ক্ষেত্রে যদি ইনকিউবেশনের কথা চিন্তা করো তোমরা, এনিমেল যদি করে থাকবা যে জেস্টেশন পিরিয়ড, আমরা কাউয়ের ক্ষেত্রে ধরি যে 280 প্লাস মাইনাস 10 ডেজ, ঠিক আছে? ওইটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, হচ্ছে সেটাকে আমরা এনিমেলের ক্ষেত্রে জেস্টেশন পিরিয়ড বলি। এইটা হচ্ছে এনিমেল আউটসাইডে হয়, কিন্তু ইনসাইডে হয়, কিন্তু বার্ডের ক্ষেত্রে তার ইনকিউবেশনটা হচ্ছে বার্ডের বাইরে। হ্যাঁ, সে একটা এগ লে করলো, তোমরা জানো যে হচ্ছে যখন সে ম্যাচিউর হয়, আমরা চিকেনের ম্যাচিউরিটি বলতে বুঝি সে এগ লে করলো, এগ লে করার পরে সে হচ্ছে চিকেন হয়ে গেল, হেন হয়ে গেল, ঠিক আছে? হেন হলে অ্যাটলিস্ট তাকে একটা এগ লে করতে হবে। এই যে এগ লে করার পরে সেটা আমাদের চিক পাবো, এইটা হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে যাবে। হ্যাঁ, তার এমব্রয়ডারি ডেভেলপমেন্ট হবে একটা প্রসেসের মাধ্যমে, এবং এই প্রসেসে তাকে অবশ্যই ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন দিতে হবে। এই ফেভারেবল এনভায়রনমেন্ট কন্ডিশন, তাকে হিট দিতে হবে, হিউমিডিটি দিতে হবে, এবং তাকে টার্নিং যে ফ্যাসিলিটিসগুলো, বাকি যে ফ্যাসিলিটিসগুলো সেটা দিতে হবে। দেনই সে হচ্ছে তার, এবং একটা টাইম, টাইম দিতে হবে। টাইমটাও খুব গুরুত্বপূর্ণ, টেম্পারেচার, হিউমিডিটি এবং টাইম, এই তিনটার কম্বিনেশনে যেটাকে আমরা বলছি ফেভারেবল কন্ডিশন। তো ইনকিউবেশনটা হচ্ছে অবশ্যই একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে হচ্ছে এগ লেইং অ্যানিমালস তার হ্যাচ হয়ে বের হয় এগ থেকে, বাচ্চা ফুটে বের হওয়া, যেটা একটা সার্টেন টাইম আছে, একটা টেম্পারেচার আছে, যেটা হচ্ছে ফেভারেবল কন্ডিশন আমরা বলতেছি। এই ফেভারেবল কন্ডিশনের মধ্যে কি পড়বে? তাপমাত্রা পড়বে, হিউমিডিটি পড়বে, ঠিক আছে? এবং সময়, যেটা তুমি বললা যে 21 দিন, 21 দিন হচ্ছে চিকেনের ক্ষেত্রে। এক একটা স্পিসিসের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে ডিফারেন্ট এবং স্পেসিফিক। হ্যাঁ, আমরা জানি হচ্ছে চিকেনের ক্ষেত্রে 20-21 দিন বলা হলেও 21 দিনটাই হচ্ছে ওয়েল সেটেলড। যদি তোমাকে জিজ্ঞাসা করে যে চিকেনের ইনকিউবেশন পিরিয়ড কতদিন, 21 ডেজ। হ্যাঁ, এবং এই যে 21 ডেজ এটা জানলা, এটা কিন্তু ফাইনাল পর্যন্ত জিজ্ঞেস করা হয় 20 কতদিন, এটা হচ্ছে খুবই বেসিক, জানতে হবে। দেন হচ্ছে আলাদা আলাদা, আমরা যদি পোলট্রির যে 11 বা 13 পোলট্রি স্পিসিস, যতগুলো পোলট্রি স্পিসিস আছে, প্রত্যেকটা স্পিসিসের ইনকিউবেশন পিরিয়ড ডিফারেন্ট। হ্যাঁ, ডাকের ক্ষেত্রে 28 ডেজ, পিজনের ক্ষেত্রে 18 ডেজ, ঠিক আছে? এবং মাস্কবি ডাকের ক্ষেত্রে সেটা আবার আরো বেশি, 34 ডেজ, এরকম করে। 34 ডেজ, হ্যাঁ 34 ডেজ, থ্যাংক ইউ। তো এরকম হচ্ছে প্রত্যেকটা স্পিসিসের ইনকিউবেশন পিরিয়ড নির্দিষ্ট, ঠিক আছে? তো তোমরা হচ্ছে ইনকিউবেশনটা জানো। আমরা এক্ষেত্রে যেহেতু রুরাল পোল্ট্রি পড়তেছি, আমরা হচ্ছে ইনকিউবেশন, ন্যাচারাল ইনকিউবেশন পড়বো এবং আর্টিফিশিয়াল ইনকিউবেশনটাও পড়বো, ঠিক আছে? দেখো, a hen will incubate or set on her eggs when she is brooding। এবং তোমরা কি জানো যে ইনকিউবেশন কত প্রকার? দুই ধরনের, ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল। ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, ঠিক আছে? এবং এই যে ন্যাচারাল আর্টিফিশিয়াল, আমরা ন্যাচারাল করতে পারি কিভাবে? আমরা হেন দিয়ে করতে পারি ন্যাচারালি, ঠিক আছে? যেখানে হচ্ছে তোমরা দেখো ইনকিউবেশনের জন্য এই যে ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন বলা হয়েছে, এটা কিন্তু একটা গুড একটা পয়েন্ট। হ্যাঁ, এই যে এই ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনের ক্ষেত্রে আমি যেটা বললাম যে হিট লাগবে, মানে টেম্পারেচার লাগবে, হিউমিডিটি লাগবে, তাকে ময়েশ্চার, আর্দ্রতা দিতে হবে, ঠিক আছে, বাচ্চা ফুটে বের হওয়ার জন্য, এবং একটা নির্দিষ্ট সময় দিতে হবে। আমি যদি হাঁসের ডিম দিয়ে 21 দিনে চাই, সেটা হবে না। মুরগির ডিম দিয়ে যদি 21 দিন ক্রস হয়ে যায়, তখন এমব্রায়োটা যদি ডিম ফুটে বাচ্চা বের না হয়ে আসে, তাহলে ডিমের মধ্যেই এমব্রায়োটা মারা যাবে, ঠিক আছে? এই জন্য এই যে ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন, হ্যাঁ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন ন্যাচারাল ইনকিউবেশন হয়, তোমরা যে একজন বললে যে ন্যাচারাল এবং হচ্ছে আর্টিফিশিয়াল, ন্যাচারালি হচ্ছে আমরা হেন দিয়ে করতে পারি, চিকেন দিয়ে করতে পারি, ডাক দিয়ে করতে পারি, মানে স্পিসিস নিজেই যখন হচ্ছে এটা ব্রুড করবে, ব্রুডি হেন। হ্যাঁ, সেটা হচ্ছে তখন এটা ন্যাচারাল হবে।
এবং যেটা হচ্ছে আমরা সেক্ষেত্রে ন্যাচারাল হওয়ার জন্য যে ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন আছে সেটা বার্ড নিজেই প্রোভাইড করবে। এই যে টেম্পারেচার বলো, এটা হচ্ছে বার্ডটা নিজের টেম্পারেচার দিয়ে করবে। হ্যাঁ, 106 থেকে 107 ডিগ্রি থাকে ব্রুডি হেনে। কি বললা, বুঝতে পারিনি। ম্যাম বললাম যে আর কি ব্রুডি হেনের টেম্পারেচার 106 থেকে 107 ডিগ্রি ফারেনহাইটের মতো থাকে। হ্যাঁ, এবং ইনকিউবেশন করার জন্য সেটিং এবং হচ্ছে হ্যাচিং আমরা আলাদা দুটো টার্ম জানি, যে সেটিং পিরিয়ডে সে কতদিন থাকে 18 ডেজ এবং হ্যাচিং এ হচ্ছে 3 ডেজ ধরা হয়। এই সময়টাতে একটা সার্টেন টেম্পারেচার লাগবে, যেহেতু ব্রুডি হেন ন্যাচারালি করতেছে সেহেতু ন্যাচারালি ব্রুডি হেন তার নিজের বডি টেম্পারেচার দিয়ে যে টেম্পারেচারটা দরকার সেই টেম্পারেচারটা সে প্রোভাইড করতেছে। ঠিক আছে, টেম্পারেচার এবং হিউমিডিটি প্রোভাইড করার জন্য কি হয় যে তার বার্ড হচ্ছে তার বিক দিয়ে এক ধরনের হচ্ছে ময়েশ্চার বের করে সে এগটাকে আর্দ্র রাখে, এটা সে প্রোভাইড করে। এবং সময়টা হচ্ছে 21 ডেজ, আমরা একটা স্পেসিফিক ক্ষেত্রে চিকেনের ক্ষেত্রে 21 ডেজ আমরা ধরে নেই। এবং ন্যাচারালি বলতে এটা বোঝায় যে বার্ড এই যত ফ্যাসিলিটিস দরকার সমস্ত ফ্যাসিলিটিস বার্ড নিজেই প্রোভাইড করে। আর একটা টার্ম আছে টার্নিং। হ্যাঁ, টার্নিংটা হচ্ছে ডিমটাকে হচ্ছে উল্টে দেওয়া, যেহেতু হচ্ছে একদিকে থাকলে হচ্ছে এমব্রায়োটা এগের সাথে লেগে যাবে এবং স্টিকি হয়ে যাবে, এই জন্য হচ্ছে বার্ড নিজেই হচ্ছে তার বডি দিয়ে এটাকে হচ্ছে টার্ন করে দেয়। যে যখন আমরা হচ্ছে এটা আর্টিফিশিয়ালি করতে যাই তখন সমস্ত যে রিকোয়ারমেন্ট দরকার টেম্পারেচার, হিউমিডিটি এবং টার্নিং, এটা হচ্ছে নিজেরাই আমরা আর্টিফিশিয়ালি সেট করে দেই। এই আর্টিফিশিয়ালি যখন আমরা করতে যাই আর্টিফিশিয়াল ইনকিউবেশন, তখন আমাদের কতগুলো বিষয় হচ্ছে মাথায় রাখতে হয়। এখন বড় বড় যখন ফার্ম বা কোম্পানিগুলো হচ্ছে বা হ্যাচারি, হ্যাঁ যেটা আমরা বলি হ্যাচারিতে হচ্ছে কাজই হচ্ছে ইনকিউবেট করে চিক বের করে দেওয়া, যেটা হচ্ছে বিভিন্ন স্মল স্কেল বা লার্জ স্কেল ফার্মার সেটা দেওয়ার করে। তো ওদের কাজই হচ্ছে শুধু ইনকিউবেশনের এই কাজটা করা। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই, আর্টিফিশিয়াল ইনকিউবেশন যখন আমরা করবো তখন ইলেকট্রিক সাপ্লাই থাকলে হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল আমরা করবো। যেখানে ইলেকট্রিক নাই সেখানে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল করতে চাই, সেক্ষেত্রে আমাদের অন্য টেকনিক মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো বললাম যে আর্টিফিশিয়ালি যখন আমরা করব তখন হচ্ছে যখন ইলেকট্রিসিটি আমাদের অ্যাভেলেবল, তখন হচ্ছে আমরা ডিফারেন্ট ইনকিউবেটর মেশিন আছে, যেমন হচ্ছে বড় বড় ইনকিউবেটর যে মেশিনগুলো আছে ওটা দিয়ে আমরা করব। আর যেখানে ইলেকট্রিসিটি নাই বাট হচ্ছে আমরা একটু বেশি পরিমাণে করতে চাই, কারণ যখন আমরা হচ্ছে ন্যাচারালি ইনকিউবেট করি তখন কিন্তু আমরা 10-12 বা হচ্ছে তার বেশি করতে পারি না, আমাদের পরিমাণটা খুব কমে যায়। ঠিক আছে, এবং বার্ডের সাইজ, বার্ডের ওয়েট এটা খুব গুরুত্বপূর্ণ ন্যাচারালি যখন আমরা ইনকিউবেট করি। বাট যদি আমরা একটু বেশি পরিমাণে করতে চাই বাট হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি নাই, সেক্ষেত্রে একটা অপশন হতে পারে রাইস হাস্ক ইনকিউবেটর, যেটা হচ্ছে আমরা ডিটেলস পড়বো। তো এখন হচ্ছে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে ন্যাচারালি এবং আর্টিফিশিয়াল, এবং আমরা হচ্ছে আটা করবো হচ্ছে রাইস হাস্ক ইনকিউবেটর। দেখো ন্যাচারাল ওয়েতে যখন আমরা ইনকিউবেট করি তখন কি হয়, হ্যাঁ এটা হচ্ছে লেস কস্ট এবং সমস্ত কাজ হচ্ছে বাট নিজেই করতেছে এবং রুরাল কন্ডিশনে হচ্ছে এটা অ্যাভেলেবল এবং এখন এটা চলতেছে। আমার ইলেকট্রিসিটির দরকার নাই, আমার লেবারের দরকার নাই, হচ্ছে সে নিজেই কাজটা করতেছে। এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সবথেকে বেশি বড় ডিসঅ্যাডভান্টেজ যে লেস নাম্বার অফ দ্য এক্স এট এ টাইম, 10 থেকে 12টা বা 14টা, এর বেশি কিন্তু কোনোভাবেই করা সম্ভব না বার্ডের সাইজ অনুযায়ী
ইটস গুড এনাফ। কিন্তু আমি যদি 21 ডেজ পর্যন্ত, যেখানে হচ্ছে আমার লাখ লাখ আমার বেবি চিক হ্যাচ হচ্ছে, সেখানে হচ্ছে ন্যাচারালি করলে আমার এই 21 ডেজ পর্যন্ত মাত্র আমি 10 থেকে 12টা বাচ্চা আমার আসতেছে। তার মধ্যে কিছু হচ্ছে মারা যেতে পারে, কিছু হচ্ছে স্টিকি হয়ে যেতে পারে, কোনোটা হচ্ছে দেখা গেলো সে টার্নিংটা ভালো মতো করতেছে না, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। সব থেকে বেশি বড় কথা হচ্ছে লেস নাম্বার, ঠিক আছে। এবং দেখো, এক্সটেনশন অফ হাই ইল্ডিং ভ্যারাইটিস ইজ নট পসিবল ইন দ্য ফাস্টার ওয়ে। হ্যাঁ, যদি আমরা হচ্ছে হাই ইল্ডিং কিছু ভ্যারাইটিস ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এটা খুব দ্রুত করা সম্ভব নয়। হ্যাঁ, এবং ব্রুডি হেন যে সবসময় আমরা অ্যাভেলেবেল পাবো, এটাও হচ্ছে সম্ভব নয়। এবং ব্রুডি হেন তোমরা হচ্ছে বললো যে সবাই জানো বা না জানলে হচ্ছে, যখন একটা হেনকে আমরা ন্যাচারালি ইনকিউবেট করার জন্য তৈরি করব বা কনসিডার করব, সেটা হচ্ছে ব্রুডি হেন। ব্রুডি হেনের কিছু, যেটাকে আমরা ব্রুডি হেন বলবো, যেহেতু ব্রুড করবে, ব্রুড করাটাই হচ্ছে, ব্রুড করার এই প্রসেসটাকে আমরা ইনকিউবেশন বলতেছি, ঠিক আছে। সে তা দিবে, ডিমে তা দিবে, 10 থেকে 12টা বা 14টা ডিম নিয়ে সে একটা বাস্কেটে সে তা দিয়ে যে বাচ্চা ফুটে যে বের করে যে হেনটা, তাকে আমরা ব্রুডি হেন বলছি। এটা আমরা হচ্ছে আরো ডিটেলস পড়বো, জাস্ট শুধু আমরা অ্যাডভান্স ডিসঅ্যাডভান্টেজ দেখে নিই। এবং চান্স অফ স্প্রেডিং ডিজিজ, যেহেতু হচ্ছে এটা ন্যাচারালি করা হচ্ছে, এবং ব্রুডি হেনে যদি কোনো ডিজিজ থাকে সেটা সহজেই হচ্ছে চিকের মধ্যে এটা আসতে পারে, ঠিক আছে। এবং আর্টিফিশিয়াল ওয়ে থ্রু ইলেকট্রিক ইনকিউবেটর, যখন ইলেকট্রিসিটি থাকবে, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই লেস লেবার আছে, আমার সমস্ত সিগন্যাল, সমস্ত হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, যে ফেভারেবল এনভায়রনমেন্ট, সে রেগুলেটর সম্পূর্ণ কন্ট্রোল করতেছে, সেক্ষেত্রে হিউম্যানের হচ্ছে কোনো ইন্টারাকশন নাই, ঠিক আছে। সো আমার লেবার কস্টটা বেড়ে যাচ্ছে। এবং একই সাথে যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা হচ্ছে বেশি কস্ট, ঠিক আছে। এবং জেনারেটর এমপ্লয়মেন্ট দরকার আমার, সেটা হচ্ছে ইজ ইন রুরাল এরিয়া, যেখানে হচ্ছে ইলেকট্রিসিটি বা জেনারেটর পসিবল নয়। জেনারেটর এমপ্লয়মেন্ট যেটা বলতে বোঝাইছে যে জেনারেটর দিয়ে কাজটা করা হয়, তাহলে জেনারেটর যে অপারেট করতেছে তার একটা এমপ্লয়মেন্ট হলো, ঠিক আছে। আর যদি ইলেকট্রিসিটি দেই, তাহলে আবার এই বিষয়টা আসবে না। এক্সটেনশন অফ হাই ইল্ডিং ভ্যারাইটিস ইম্পসিবল ইজিলি, যেহেতু হচ্ছে আমি এটা সম্পূর্ণ হচ্ছে মেকানিক্যালি করতেছি, সেহেতু ইজিলি আমি হচ্ছে হাই ভ্যারাইটিস ইল্ডিং এটা আমি পসিবল করতে পারি। এবং এক্ষেত্রে টেকনোলজিটা হচ্ছে বেশি দরকার। যদি হচ্ছে এখন এতটাই পোলট্রি ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এখন এই পোলট্রি ফার্মিং, এই পোলট্রি বিজনেসটা এখন এতটাই সেটেলড হয়ে গেছে বাংলাদেশে। গার্মেন্টস এর পরে হচ্ছে পোলট্রি ইন্ডাস্ট্রিকে ধরা হয়। এবং এই যে ইলেকট্রিক ইনকিউবেটর, হ্যাঁ, বা হচ্ছে আর্টিফিশিয়াল ইনকিউবেটর, এগুলো হচ্ছে এখন সচরাচর ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। 6 ক্যান বি প্রডিউসড অ্যাজ পার ডিমান্ড। হ্যাঁ, এটা হচ্ছে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আমার ডিমান্ড অনুযায়ী যত দরকার তত চিক আমি এটাকে সেট করতে পারতেছি। আমার যত চিক দরকার সে অনুযায়ী আমি সেট করলে আমার চিক চলে আসতেছে। এখানে কিন্তু আমার ব্রুডি হেনের 10 থেকে 12টার জন্য আমরা ডিপেন্ডেন্ট না। চান্সেস অফ লস ডিউরিং ইলেকট্রিক ফেলিওর ইজ হাই। এই ক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম, যেহেতু আমাদের এখনো আমরা যদিও হচ্ছে আমরা অনেক আগে থেকে এখন অনেকটাই বিদ্যুতের আওতায় চলে আসছি, তারপরে কিছু কিছু এলাকায় গ্রামগঞ্জে যাদের বাসা থেকে থাকো বা কখনো গিয়ে থাকো, তাহলে দেখবা যে অনেকবার বিদ্যুৎ যায়। এই যে প্রবলেম, এই প্রবলেমের কারণে কিন্তু চিক মর্টালিটিটা অনেক বেশি বেড়ে যায়। আমাদেরই ল্যাবে, আমাদের ক্যাম্পাসে যে ল্যাবে একটা ইলেকট্রিক ইনকিউবেটর আছে, কিন্তু ওটা এখনো রান করানো হচ্ছে না। কারণ তোমরা ক্যাম্পাসে কিছুদিন ছিলা, তাতেই বুঝতে পারছো যে কি পরিমাণ বিদ্যুৎ যায়। হ্যাঁ, অতবার বিদ্যুৎ গেলে কিন্তু এই চিককে বাঁচানো যাবে না। কারণ যখন ও তো সম্পূর্ণভাবে ও তো ব্রুডি হেন তোকে ব্রুড করতেছে না, ওকে তাপ দিচ্ছে না, ওকে টার্ন করে দিচ্ছে না। হ্যাঁ, এই জন্য হচ্ছে সবসময় তার ইলেকট্রিকের যে কাজ, পাওয়ার সাপ্লাই দিয়ে তাকে সবসময় রেগুলেট করতে হবে। তো পাওয়ার সাপ্লাই যদি দিনে 4 থেকে 5 ঘন্টা ফেলিওর থাকে, তো ওই সময় তার অ্যাক্টিভিটিস গুলো বন্ধ থাকলো না, এই জন্য হচ্ছে চিকগুলো মারা যায়, যার কারণে হচ্ছে মর্টালিটিটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, বিদ্যুৎ থাকলেই হবে না, তোমার বিদ্যুতের ডিউরেবিলিটি, স্টেবিলিটিও এটাও চিন্তা করতে হবে। এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজিজ স্প্রেড হয় না। সাথে সাথে হচ্ছে আমরা আরেকটা বিষয় পড়ি, যেটা হচ্ছে আমরা রাইস হাস্ক ইনকিউবেশন মেথডটা করব। আমি বললাম যে বিদ্যুৎ যেখানে অ্যাভেলেবেল না, হ্যাঁ, জেনারেটরের কস্ট বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আর্টিফিশিয়ালি যদি চিক হ্যাস করতে চাই, ইনকিউবেট করতে চাই, তখন আমরা রাইস হাস্ক মেথডটাকে কনসিডার করতে পারি। এবং এই রাইস হাস্ক মেথডটা আমি ডিটেলস তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, এখানে জাস্ট একটু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ পড়ি, যে পসিবল টু প্র্যাকটিস ইন রুরাল এরিয়া। হ্যাঁ, যেখানে হচ্ছে ইলেকট্রিসিটি নাই বা জেনারেটরের হচ্ছে কস্ট বেশি, সেক্ষেত্রে আমরা লার্জ স্কেলে প্রোডাকশন চাই। মোটামুটি হচ্ছে 10-12টা না, তার থেকে একটু বেশি, 30, 40, 50টা, সেক্ষেত্রে হচ্ছে আমরা রাইস হাস্ক মেথডটা অ্যাপ্লাই করতে পারি।
এবং এটা বলা হয়েছে এখানে ডিসঅ্যাডভান্টেজটা খুব কম দেখা যায়। জেনারেটর এমপ্লয়মেন্ট এবং মাস লেবার ইজ নেসেসারি, ইনপুটস আর লোকালি অ্যাভেলেবল। হ্যাঁ, হ্যাচারার এখানে যা যা দরকার জাস্ট রাইস কাস ইনকিউবেটরের ক্ষেত্রে সেসব লোকালি পাওয়া যায়। হ্যাঁ, হ্যাচারার হ্যাজ টু রিমেইন প্রেজেন্ট ইন দ্য মোস্ট অফ দ্য টাইম। এক্ষেত্রে কথা কি, এই রাইস কাস ইনকিউবেটর যদি তুমি অ্যাপ্লাই করবা সেখানে তোমার লেবার দরকার, সেখানে যে হ্যাজ করবে তাকে সবসময় মোটামুটি মোস্ট অফ দ্য টাইমে প্রেজেন্ট থাকতে হবে, কারণ কিছু কাজ হচ্ছে ওই লেবার দিয়ে করতে হয়, টার্নিং এর যে কাজটা, ঠিক আছে, এবং সুপারভিশনের কাজটা, অল টাইম সুপারভিশনটা এখানে নেসেসারি। এবং এখানে হচ্ছে ডিমান্ড যে প্রডিউস করা যেতে পারে ইন্টেনসিভ কেয়ারে, এটা হচ্ছে নেসেসারি। দেখো আমরা হচ্ছে ন্যাচারাল ইনকিউবেশনটা করব। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এখানে আমরা যে রাইস হ্যাস্ক মেথডটা বললাম ওইটা কি আর্টিফিশিয়াল প্লাস ন্যাচারাল দুটোটা ইনকিউবেশনই আর কি নেসেসারি, মানে ওইটা বুঝলাম না একটু। আর্টিফিশিয়ালটা, হ্যাঁ তোমার কোশ্চেনটা গুড কোশ্চেন। যদি তোমার কনফিউশন থাকে অবশ্যই তুমি হচ্ছে এটা আস্ক করবা। রাইস হাঁসটা হচ্ছে ন্যাচারাল না, রাইস হাঁসটা এইটা যখন হচ্ছে আমরা ন্যাচারাল বলতেছি কিভাবে, তুমি আগে হচ্ছে পার্থক্যটা বোঝো। ন্যাচারাল কিন্তু যেটা হচ্ছে আমরা ব্রুডি হেন দিয়ে করতেছি, এটা হচ্ছে ন্যাচারাল। আর আর্টিফিশিয়াল কোনটা, যেটা হচ্ছে যে হ্যাচারিতে করা হয় লার্জ স্কেলে, প্রতিদিন লাখ লাখ হচ্ছে চিক বের হচ্ছে, এবং বিভিন্ন ধরনের ইনকিউবেটর, হ্যাঁ পেটার সাইম ইনকিউবেটর, এরপরে হচ্ছে চিক মাস্টার, বড় বড় ইনকিউবেটর যখন আমরা পড়াবো তখন হচ্ছে এটা দিয়ে করা হয়, যেটা অনেক ক্যাপাসিটি, ঠিক আছে। চলে গেল তোমার হচ্ছে ইলেকট্রিক, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল, আর হচ্ছে ন্যাচারাল। আর রাইস খাস হচ্ছে এটাও হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু এটা হচ্ছে ম্যানুয়ালি, বুঝছো, এটা হচ্ছে ইলেকট্রিক না, যেখানে হচ্ছে ইলেকট্রিসিটি নাই, কিন্তু তুমি ন্যাচারাল থেকে একটু বেশি পরিমাণে করতে চাও, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি রাইস হাঁস দিয়ে, রাইস হাঁস তো বোঝো যে ওই যে গুড়া, তুষের গুড়া, হ্যাঁ তুষ, তুষ এটা, হ্যাঁ এটা তুষ, হ্যাঁ এটা হচ্ছে রাইস বার্ন এবং রাইস হাস্ক, রাইস পলিশ, এগুলোর পার্থক্য তোমরা জানো? পার্থক্য বলতে এমনিতে আর কি জিনিসটা বুঝি আর কি, পার্থক্য হাস্কে কিন্তু কোনো প্রকারের কোনো গ্রেইন থাকা যাবে না, জাস্ট হচ্ছে আউটার কভারিংটা, যেটা হচ্ছে হাস্ক, মানে এটা হচ্ছে একটু খসখসে যে কভারিংটা, ঠিক আছে। এটি কিন্তু খাবারের জন্য কখনোই ব্যবহার করা হয় না। আর পলিশ এবং বার্ন দুইটাই কিন্তু বার্ড খাবারের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, বার্ড বা হচ্ছে এনিমেলের, কিন্তু হাস্ক যেটা সেটা হচ্ছে খাবারের জন্য কখনোই ব্যবহার করা হয় না। এইটা হচ্ছে তুমি যখন যেখানে ইলেকট্রিসিটি নাই, বা তুমি হচ্ছে ন্যাচারালি, আমি বললাম যে ন্যাচারাল 10 থেকে 12টা করতে পারো, কিন্তু তার থেকে একটু বেশি করতে যাচ্ছ 30টা বা 40টা, সেই ক্ষেত্রে তুমি রাইস হাস্ক ইনকিউবেশনটা করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু কম স্কেলে, যেখানে ইলেকট্রিসিটি বা জেনারেটর তুমি ব্যবহার করতেছো না, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, এরপর যেটা বললাম যে ন্যাচারাল ইনকিউবেশন, যেটা হচ্ছে আমরা বার্ড দিয়ে করি, সেটা দেখো এক্ষেত্রে হচ্ছে আমরা একটা ব্রুডি হেন চুজ করবো ন্যাচারাল ইনকিউবেশনের জন্য, যেটা হচ্ছে শুড বি লার্জ। লার্জ বলতে বোঝায় এটা হচ্ছে আমি যে কয়টা এগ দিব সেই কয়টা যেন সে কভার করে রাখে, এবং এগগুলোকে সে ওয়ার্ম করতে পারে, হেলদি হয়, এবং প্রিফারেবলি ভ্যাকসিনেটেড। আমরা যে ব্রুডি হেনটা চুজ করব তার কিছু ক্রাইটেরিয়া এখানে, হ্যাঁ, যেটা হচ্ছে মোটামুটি সে লার্জ হয়, যদি সে বেশি লার্জ হয়ে যায় এবং তার ওয়েট যদি বেশি থাকে, সেটা কিন্তু আমরা ডিসকার্ডেড করব, আমরা সেটা কিন্তু চয়েস করব না। তার হচ্ছে বড় হবে কিন্তু লাইট ওয়েট হবে, মোটামুটি হচ্ছে আইডিয়াল যে বার্ড, তাকে হচ্ছে আমরা একটা ব্রুডি হেন হিসেবে কনসিডার বা চুজ করব, এবং অবশ্যই তাকে হেলদি হতে হবে, এবং প্রিফারেবলি ভ্যাকসিনেটেড, আমরা তাকে ভ্যাকসিনেটেড করে নেবো, যাতে হচ্ছে তার থেকে আমাদের যে চিকগুলো কোনো ডিজিজ স্প্রেড না হয়, এবং গুড ব্রুডিং এবং মাদারিং রেকর্ড। হ্যাঁ, নতুন একটা বার্ড দিয়ে আমরা যখন হচ্ছে ব্রুডিং করতে যাই, এটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং যার হচ্ছে আগে মাদারিং অ্যাবিলিটি আছে, হ্যাঁ এটা হচ্ছে আমরা তাকে চুজ করব।
যে সে ভালো ব্রুড করে। দেখা গেলো আমি হচ্ছে তাকে 12টা বা 10টা এগ দিয়ে সেট করলাম, সে বারবার হচ্ছে উঠে যায়, সে হচ্ছে উঠে গেলে কি, বারবার উঠে গেলে কি হবে, তার এগগুলো হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, তার যে টেম্পারেচার মেনটেন করতে হবে সেই টেম্পারেচারটা মেনটেন হয় না, সেটা হচ্ছে গুড মাদারিং, তার যে গুড ব্রুডিং ক্যাপাসিটি নাই। এবং মাদারিং রেকর্ড বলতে বোঝায় যে চিকগুলো যখন হ্যাচ হয়ে যায় তখন তোমরা যদি কখন দেখে থাকো দেখবা যে মাদার মানে ব্রুডি হেনটা খুব অ্যাগ্রেসিভ থাকে, সে তার চিকে ধারে কাছে কাউকে যেতে দেয় না, সে প্রিডেটর থেকে রক্ষা করে এবং সে খাবারের ব্যবস্থা করে। এই যে অ্যাবিলিটিটা, এটা যার যত বেশি তার তত গুড মাদারিং রেকর্ড, ঠিক আছে। এবং ব্রুডিনেসের যে সাইন সেটা হচ্ছে তার হেন স্টপস লেইং, হ্যাঁ, আমরা সেই হেনটা যে ব্রুডি হয়েছে বা তার যে ব্রুডিনেস যে ক্যারেক্টারিস্টিক্স শো করেছে সেটা আমরা কিভাবে বুঝবো, সে লে করা স্টপ করে দিবে এবং রিমেইন সিটিং অন হার এগ, যখন হচ্ছে দেখবো যে তার এগ লে করা হয়ে গেছে তারপরেও সে এগের উপর বাবা বসে থাকতেছে এবং তার ফেদার হচ্ছে রাফেলড হয়ে যাচ্ছে, স্প্রেড দা হার উইংস, পা ছড়াচ্ছে, পাখা পালকগুলো পড়ে যাচ্ছে, হ্যাঁ, এবং একটু ধূসর হয়ে যাচ্ছে, তখন হচ্ছে একটু রাফ হয়ে যাচ্ছে, তখন আমরা এটাকে ধরে নিয়ে বলছি ঠিক আছে তার ব্রুডিনেসটা সে শো করতেছে, হ্যাঁ, ডিস্টিংক্টিভ ক্লাকিং সাউন্ড, এবং সে কিছু সাউন্ডও করবে। ব্রুডিং মে বি ইনক্লুডেড উইথ ডামি এগ অর ইভেন স্টোন, যেটা বললাম যে আমরা ব্রুডিংটা শুরু করবো প্রথমেই হচ্ছে আমাদের যে ভ্যালুয়েবল এগ, ফার্টাইল এগ, এই এগ দিয়ে আমরা শুরু করবো না, কিছু ডামি নকল কিছু এগ বা স্টোন কিছু সাদা কালার করে আমরা এগের মতো করে আমরা এটা দিয়ে তার ব্রুডিংটা শুরু করবো, ঠিক আছে। এগ ইউজুয়ালি become fertile about 4 days after the rooster has been introduced to the hen. এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা রোস্টার বা কক ইন্ট্রোডিউস করার 4 দিন পর্যন্ত ফার্টাইল এগ পাবো, ঠিক আছে। গুড ফার্টাইল এগ পাবো আমরা, যেটা দিয়ে হচ্ছে আমাদের চিক হ্যাচ হয়ে বের হয়ে আসবে, ঠিক আছে। আমাদের রোস্টার বা হচ্ছে আমরা কক যে ইন্ট্রোডিউস করি সেটা আমাদের 4 দিন পর্যন্ত আমরা ফার্টাইল এগ পাবো, এবং ম্যাক্সিমাম যেটা বললাম যে 14 থেকে 16টা এগ আমরা একবার ব্রুড করতে পারি, বাট হ্যাসাবিলিটি অফেন ডিক্লাইন্স উইথ মোর দেন 10 এগস। তুমি 10 থেকে 14টা বা 14টা 16টা দিতে পারো, কিন্তু 10টার বেশি যখন হয়ে যায় তখন হ্যাসাবিলিটি ডিক্লাইন্স করে, হ্যাঁ। এবং এটা ডিপেন্ড করে সাইজের উপর, হেনের সাইজ। আমি প্রথমেই যেটা বললাম যে আমরা যখন একটা গুড ব্রুডি হেন চুজ করব তখন তার কিছু ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই আমরা দেখব। সেক্ষেত্রে হচ্ছে এটা তার লাইট ওয়েট হতে হবে, যদি বেশি ওয়েটটা বেশি হয় তখন আমার এগটা ভেঙে যাবে, ঠিক আছে। এবং আমরা তাকে যেন গুড ওয়াটার, ফিড অ্যান্ড ওয়াটারের তার হচ্ছে কাছাকাছি, যেখানে আমরা আমাদের এগ লে করার জন্য, ব্রুড করার জন্য আমরা একটা বাস্কেট দিয়ে তাকে হচ্ছে যখন আমরা সেট করব তার আশেপাশে আমরা ফিড এবং ওয়াটারের প্রভিশন রাখবো, ঠিক আছে। অ্যান্ড রিডিউস এমব্রায়ো ড্যামেজ ডিউ টু কুলিং অফ দ্য এগস। যদি সে বারবার হচ্ছে খাবারের জন্য স্ক্যাব, যদি আমরা খাবার না রাখি তাহলে সে অবশ্যই তখন খাবার দরকার হবে, তখন সে বের হবে, স্ক্যাভেঞ্জিং করবে, তখন আমার এগটা ঠান্ডা হয়ে যাবে, কোল্ড শক হবে আমার, তখন ওই এগগুলো হচ্ছে কোল্ড শকে তার মর্টালিটিটা বেড়ে যাবে, ঠিক আছে, চিক মারা যাবে, এমব্রায়ো মারা যাবে। এই জন্য অবশ্যই তাকে গুড প্রভিশন দিতে হবে তার ফুড এবং ওয়াটারের পাশে, যাতে হচ্ছে সে কম সময় বাইরে স্ক্যাভেঞ্জিং করার জন্য যায়। আবার সবসময় যে সে বসে থাকবে সেটাও না, যখন আমরা ন্যাচারাল ইনকিউবেশন করবো চিকেন অবশ্যই কিছুটা সময় এক্সারসাইজ করার জন্য সে বাইরে বের হবে এবং তাকে এই এক্সারসাইজটা দিতে হবে। The hen keeps the eggs at the correct humidity by splashing water on them from her beak. এটা আমি অলরেডি বলে ফেলছি যে তার বিক দিয়ে সে ওয়াটার স্প্লাশ করে কারেক্ট হিউমিডিটিটা মেইনটেইন করে, এই জন্য তার পাশে হচ্ছে আমাদের পানির ব্যবস্থাও করতে হবে। ইন ভেরি ড্রাই রিজিয়ন, হ্যাঁ, স্লাইটলি ড্যাম্প সয়েল, যেখানে হচ্ছে খুব বেশি ড্রাই সিজন বা ড্রাই রিজিয়ন যে এলাকাগুলো আছে, শুষ্ক এলাকা, সেখানে হচ্ছে কিছু কর্দমাক্ত সয়েল আমরা রাখতে পারি, হ্যাঁ, আন্ডার দ্য নেস্টিং ম্যাটেরিয়ালস টু অ্যাসিস্ট দ্য হেন ইন মেইনটেইনিং দ্য কারেক্ট হিউমিডিটি। যেহেতু আমাদের হিউমিডিটি টেম্পারেচারের সাথে সাথে আমাদের হিউমিডিটিটাও মেইনটেইন করতে হবে 60 থেকে 80%, এইটার জন্য আমাদের এই প্রভিশন রাখতে হবে। আমরা পানি রাখতে পারি বা খুব বেশি ড্রাই সিজনে কর্দমাক্ত কাদাও আমরা রাখতে পারি হেনের এই মেইন কাছাকাছি, নেস্টিং ম্যাটেরিয়ালের কাছাকাছি, ঠিক আছে। Fertile eggs from other birds are best added under the brooding hen between 1 and 4 days after the extra. এটা বলা হয় যে অন্য কোনো বার্ডের ফার্টাইল এগটাও আমরা হচ্ছে বেস্ট অ্যাডেড আমরা অ্যাড করতে পারি যে 4 দিন পর্যন্ত তার ব্রুডিং এর, ঠিক আছে। বাংলাদেশের সামনে রিপোর্ট করা হয়, এটা সাধারণত সবসময় করা হয় যে তারা ফার্টাইল এগুলো অ্যাড করে। এবং ইনকিউবেশনটা বলা হয় যে 20 থেকে 21 দিন, সাধারণত 21 দিন এটা রেঞ্জ হয়, কখনো কখনো 21 দিনের
এটা ক্রস করার পরে 20 দিনের 21 দিন কমপ্লিট হওয়ার আগে অনেক সময় হ্যাশ হয়ে যায়, কিন্তু এটা কোনো কনফিউশন নাই। যদি কখনো আস্ক করা হয় যে চিকেনের ইনকিউবেশন কত, এটা হচ্ছে 21 ডেজ, ঠিক আছে। এবং দেখো এটা বলা হয়েছে ইনক্রিজ আপ টু 30 ডেজ ফর আদার পোল্ট্রি, 30 ডেজ 45 ডেজ পর্যন্ত হতে পারে। এবং বলা হয়েছে কিছুদিন সিটিং করার পরে ব্রুড হেনকে আমরা হচ্ছে কিছু নিউলি হ্যাচ চিক্স দেবো যাতে সে একসেপ্টেড হয়। হ্যাঁ, দি অরিজিনাল ক্যান বি রিমুভড অ্যান্ড রিপ্লেসড উইথ আদার মোর চিক্স। অরিজিনালকে আমরা রিমুভ করে দিই, কিছু অভ্যস্ত করার পরে দেন হচ্ছে তাকে আমরা এটা দিব বেটার ইউটিলাইজেশনের জন্য। এখানে হচ্ছে বলা হয়েছে তার কত টেম্পারেচার দরকার, 38 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে এমব্রায়ো ইজ মাইক্রোস্কোপিক ইন সাইজ। তোমরা জানো যে এমব্রায়োকে হচ্ছে মাইক্রোস্কোপে দেখতে হয়। এবং এমব্রায়োটা হচ্ছে আমরা সাইজ গ্রো করে হচ্ছে আস্তে আস্তে গ্রো করে। তোমরা হচ্ছে এটা পড়েছো কিনা যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজ ফার্স্ট ডে থেকে শুরু করে 21 ডেজ পর্যন্ত প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে কি কি ঘটে, কখন তার হচ্ছে আই ডেভেলপমেন্ট হচ্ছে, কখন হার্ট ডেভেলপমেন্ট হচ্ছে, তখন তো ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে, ফেদার হচ্ছে কখন, তখন তার হচ্ছে বিগ গুলা হচ্ছে টো হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে নির্দিষ্ট 21 ডেজ আমরা যে বলি ইনকিউবেশন পিরিয়ড, প্রত্যেকটা ডেতেই তার স্পেসিফিক এক একটা পার্ট গ্রো হচ্ছে, ঠিক আছে। এবং 21 ডেজে এটা হচ্ছে কমপ্লিট চিক আকারে এটা বের হয়ে আসে। এবং অ্যাজ দ্য এমব্রায়ো গ্রোস ইন সাইজ স্পেশালি আফটার 18 ডেজ ইট প্রডিউস মোর দেন হিট দেন ইট রিকোয়ার্স। হ্যাঁ, এবং যখন আস্তে আস্তে এই এমব্রায়োটা বড় হতে থাকে স্পেশালি হচ্ছে 18 ডেজ, এবং আমরা পড়েছি যে ইনকিউবেশন হচ্ছে দুইটা ফেজ, একটা হচ্ছে সিটিং, একটা হচ্ছে তার হচ্ছে হ্যাচিং। হ্যাঁ, সেটিংটা হচ্ছে 18 ডেজ পর্যন্ত। যখন আমরা আর্টিফিশিয়ালি ইনকিউবেটরে দিয়ে এই কাজটা করব, তখন হচ্ছে তোমাদের হচ্ছে নেক্সট ইয়ারে 2-1 একটা কোর্স আছে, হ্যাচারি 2-1 আর মনে হয় 2-2 হ্যাচারি অপারেশনাল ম্যানেজমেন্ট। এখানে তোমরা যে ইনকিউবেশন হ্যাচিং শুধু এটাই পড়ানো হবে, ওখানে তোমরা ডিটেলস পড়তে পারো আর এই জিনিসটা বলবা। জাস্ট আমরা এখানে শুধু আলোচনা করবো রুরাল পোল্ট্রিতে যতটুকু আমাদের দরকার হয়। তো এটা হচ্ছে এমব্রায়ো গ্রোস ইন সাইজ। হ্যাঁ, 18 ডেজে বলা যায় যে ওটা ভিজিবল হয়, দেখা যায়, এবং এই সময় তার হচ্ছে মোর হিট। হ্যাঁ, এই সময় সে এমব্রায়ো নিজে একটা হিট, তার শ্বাস প্রশ্বাস শুরু হয়ে যায়, হার্টবিটে তো অনেক আগেই শুরু হয়ে যায়, তখন সে বেশি হিট তৈরি করে, এবং ময়েশ্চার লেভেল তখন 80 থেকে 80% পর্যন্ত আমাদের দরকার হয়, ঠিক আছে। এবং এক্ষেত্রে ময়েশ্চার লস হলে এই এক্সেল মেমব্রেনের সাথে স্টিকি হয়ে যায় এবং আমাদের এই মর্টালিটি রেটটা বেড়ে যায়। এবং এক্ষেত্রে কিছু ফ্যাক্টর আমাদের গুরুত্বপূর্ণ, যেটা ফিড অ্যান্ড ওয়াটার শুড বি ক্লোজ টু দ্য হেন। আমরা ন্যাচারাল ইনকিউবেশন যখন করবো সেক্ষেত্রে আমাদের কিছু রিকমেন্ডেশন আছে, যে আমরা খাবার এবং পানি অবশ্যই বাড়ির কাছাকাছি রাখবো, এবং ব্রুডি হেন হচ্ছে তাদের এক্সটার্নাল কোনো প্যারাসাইট আছে কিনা এটা আমরা চেক করে নিব, এবং তাদেরকে হচ্ছে এগ স্টোর করবো হচ্ছে 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাছ যখন এগ লে করে তখন কিন্তু টেম্পারেচার অনেক বেশি থাকে। এই টেম্পারেচার থেকে হচ্ছে আমরা তাকে হচ্ছে কুল করে আমরা তাকে ইনকিউবেশনে দেওয়ার আগ পর্যন্ত 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখবো। এবং অবশ্যই কোনোদিনও 7 ডেজের মানে কখনোই যেন এটা 7 ডেজ ক্রস না করে। 7 ডেজ ক্রস করলে তার ফার্টিলিটিটা আস্তে আস্তে হচ্ছে, এগের কোয়ালিটিটা হচ্ছে আস্তে আস্তে কমে যায়, এয়ার সেলটা বেড়ে যায়, এবং এমব্রায়ো হচ্ছে সুস্থ যে হেলদি চিক, হ্যাঁ, এমব্রায়ো যে মর্টালিটি এটাও বেড়ে যায়। এবং হচ্ছে লেস দেন 7 ডেজ হচ্ছে আমরা এটা স্টোর করে রাখবো, এবং এটা স্টোর করে রাখবো 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এবং তখন আমার হিউমিডিটি থাকবে 75 থেকে 85%। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এক্সট্রা ফার্টাইল এগ আমরা দিতে পারি যদি আমাদের অ্যাভেলেবেল থাকে। দি এগ শুড বি টেস্টেড ফর ফার্টিলিটি। আমরা এই ফার্টিলিটি টেস্ট করবো, এগের ক্যান্ডলিং করতে পারি আমরা হচ্ছে। তোমরা কি ক্যান্ডলিং এর নাম শুনেছো? ক্যান্ডলিং কিভাবে করে? ক্যান্ডলার ইউজ করা হয় মানে হ্যাঁ। ইনট্যাক্ট এগের ভিতরের উপাদানগুলো দেখা হ্যাঁ, এটা হচ্ছে ফার্টাইল আর ইনফার্টাইলিটি তোমরা কিভাবে বুঝবা? ফার্টাইল বলতে ফার্টাইলটা কিভাবে আর ইনফার্টাইলটা কি? জাস্ট তুমি ক্যান্ডেলটা লাইটটা পাস করলে একটা এগের মধ্যে দিয়ে, ঠিক আছে। তো কি দেখলে বুঝবা যে এটা ফার্টাইল এগ আর কি না? মেল রিপ্রোডাক্টিভ অর্গান যদি না থাকে তাহলে সেইটা হলো ফার্টাইল ইনফার্টাইল। তুমি কিভাবে বুঝবা যে এটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে? তুমি কিভাবে বুঝবা এটা? আমি একটা এগের মধ্যে লাইট পাস করলাম, আমি এটা কিভাবে বুঝবো যে এটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে? আগেই তো বলে দিয়েছি যে এমব্রায়োটা হচ্ছে মাইক্রোস্কোপিক। হ্যাঁ, নেকেড আইতে এটা দেখা যায় না। সেক্ষেত্রে হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন কি, কিভাবে বুঝবা? জাস্ট তোমার হাতে একটা এগ দিয়ে দেওয়া হলো, একটা ফার্টাইল এগ দিলাম, একটা ইনফার্টাইল এগ দিলাম, তুমি লাইট পাস করলা। হ্যাঁ, ক্যান্ডলিং, হ্যাঁ, ক্যান্ডলিং হচ্ছে একটা ব্রাইট লাইট দেওয়া হয়, সেটা তুমি পাস করো, তুমি কিভাবে বুঝবা? এটা হচ্ছে তুমি যেটা বলছো সেটা ঠিক আছে,
কিন্তু এটা হচ্ছে তোমার যে এই কথাটা আরো ক্লিয়ার হবে যদি হচ্ছে তুমি একটা এগ ধরলা, সেটাতে ব্রাইট লাইট পাস করলা, যদি ওর মধ্যে ডার্ক শেপ থাকে, হ্যাঁ কিছু দেখা যায়, হ্যাঁ ডার্ক টাইপের কিছু একটা দেখা যায়, তাহলে মনে করবো এটা ফার্টাইল, এটার মধ্যে হচ্ছে মেল ডেভেলপমেন্ট, মেল এমব্রায়োটা এটা আছে, স্পামটা এটা আছে, এবং এটা হচ্ছে এমব্রায়োটা আছে, ঠিক আছে, ক্লিন এগ না। আর যদি তোমার মনে হয় একটা হচ্ছে পুরো ক্লিন, কিছু দেখা যাচ্ছে না, একদম ক্লিন, তখন সেটাই হচ্ছে আমার মেল রিপ্রোডাক্টিভ ইউনিট, এটা নাই, এটা হচ্ছে ইনফার্টাইল এগ, ঠিক আছে। যে রেসপন্স করেছো তোমার কথা জি ঠিক ম্যাম। আছে, কিন্তু তুমি যখন ডার্ক শেপ বা কিছু একটা দেখবা, লাইটটা পুরোপুরি পাস করতেছে না, ক্লিন না, হ্যাঁ তখন সেটা হচ্ছে ফার্টাইল। আর যদি সম্পূর্ণ ক্লিন হয়ে যায় সেটা হচ্ছে ইনফার্টাইল, ঠিক আছে। জি ম্যাম। তো আজকে হচ্ছে এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আর্টিফিশিয়াল ইনকিউবেশন করব, আর আরো কিছু টপিক পড়বো। হ্যাঁ ব্যাচেলর ইনকিউবেশনটা যদি আর একটু সুযোগ থাকে পড়বো, রাইস হাস ইনকিউবেশনটা পড়বো, এবং ব্রুডিং বা রেয়ারিং আমরা ক্লাসে পড়ার চেষ্টা করব, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে নাজমুস সাকিব, তোমার যে ইমেলটা দিয়েছো ওইটাই আমি তাহলে তোমাদের হাউজিং এর অ্যাটাচমেন্ট গুলো দিয়ে দিই, তুমি গ্রুপে শেয়ার করে দিও। জি ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর আগামীকাল হচ্ছে রবিবার, আগামীকাল আমি ক্লাস নিব না, সোমবারে তোমাদের নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। আচ্ছা ভালো থেকো, ঠিক আছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।